যাই হোক, এ হলো আমার আমার কোর্সের টোটাল ডিটেলসটা। আমি যদি বলি আর কি, তো ডিটেলসটা বলার আগে একটু করে বলি। আমার কোর্সটা হচ্ছে টিআই পোর্টালের উপরে। আপনারা জানেন যে টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল, যেটা সেটা হচ্ছে সিমেন্সের, সিমেন্স ব্র্যান্ডের পিএলসি ওর যে সফটওয়্যার সেটা। তো আপনারা জানেন যে বর্তমান সময়ে আমাদের ইন্ডাস্ট্রি 4 চলতেছে। ইন্ডাস্ট্রি 4 এর মেইন যে কনসেপ্ট সেটা হলো যে আপনার আইওটি, যেটা আর কি, যে ইন্টারনেট অফ থিংস। মানে আমার একটা, আমাকে আমার ডাটাগুলোকে ডাটাবেজ, টোটাল ফ্যাক্টরি ডাটা কন্ট্রোল করা। তো এই জিনিসগুলো করতে গেলে আমাকে আপনাদেরকে প্রথমেই যেটাতে এক্সপার্ট হইতে হবে, সেটা হলো যে মেশিনের চলার জন্য, মেশিনকে চলার জন্য তার যে আহ, উম, তার সিস্টেম, সেটাকে অটোনোমাস কিছু কোডিং এর মাধ্যমে সে যাতে নিজে নিজে ডিসিশন নিয়ে মেশিন চলতে পারে, তার জন্য কিছু কোডিং করে একটা মেশিনকে চালাইতে হতে পারে। তো এই যে চালানোর প্রসেস, এটাকে আমরা বলি পিএলসি বা প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। একটু মিউট করে দেন বাকিদের ইয়েগুলো। হ্যাঁ? আহ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে, এই কোর্সটার মধ্যে মূলত সিমেন্স ব্র্যান্ডের যে পিএলসি গুলো আছে সেগুলোরই মূলত সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া হবে। তো আমরা যে জিনিসগুলো, আমরা যদি বলি আর কি, যে এই ইয়েটা আমরা কাদের জন্য করতে পারি আর কি, এই সিমেন্স এই প্রোগ্রাম ইয়েটা, এই কোর্সটা, এটা মূলত আপনার ফ্যাক্টরি এন্ডে যারা আছে, এক হচ্ছে তাদের জন্য লাগবে। দুই হচ্ছে যে যারা বিভিন্ন পিএলসি নিয়ে প্রোগ্রামিং এর কাজে আপনার কাজ করতে চান, বিভিন্ন মেশিন প্রোগ্রামিং করতে চান, তাদের জন্য একটা কাজে লাগবে। আর হচ্ছে যে যারা ধরেন ভবিষ্যতে যে মানে অটোমেশন লাইনে, বিশেষ করে আইওটি নিয়ে কাজ করবেন, তাদের জন্য এটা লাগবে। তো এখানে আমরা যেটা মানে অনেকে বলে যে আমার কোর্সের আগে একটা কোর্স হয় যে আপনি কি মিড লেভেল করাবেন, না প্রাইমারি লেভেল করাবেন, নাকি প্রফেশনাল লেভেল করাবেন। তো আমাকে যখন কেউ এই কোশ্চেনটা করে, তখন আমার কেমন জানি আমার মানে হাসি পায় আর কি। যে আসলে একটা কোর্সে, টিআই পোর্টালের একটা কোর্সে বা মানে যে কোনো একটা কোর্সে আপনাকে পিএলসি মানে সিমেন্স ব্র্যান্ডের যতগুলো পিএলসি আছে, ওই পিএলসি গুলাকে প্রোগ্রামিং করার জন্য তো ওদের বর্তমান সময়ে একটাই সফটওয়্যার আছে, সেটা হচ্ছে টিআই পোর্টাল। তো এখন এই টিআই পোর্টাল যখন আপনাকে আমি প্রোগ্রাম মানে শিখাবো, তখন তো এই প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা আছে তাই শিখাবো। আচ্ছা, এখন আপনি মনে করেন বিগিনার, আপনি কখনো পিএলসি সম্পর্কে কোনো আইডিয়া নেই, আপনার প্রোগ্রামিং সম্পর্কে আইডিয়া নেই। তো আপনি, আমি যদি আপনাকে ফার্স্ট টু লাস্ট পুরোটাই শিখাইও, আপনি যতক্ষণ পর্যন্ত এটা নিজের রিয়েল লাইফে প্র্যাকটিস করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি বিগিনারে থেকে যাবেন। এরপরে যারা মোটামুটি বিগিনার লেভেলে আছেন, কিন্তু কিছু কিছু লজিক বা কিছু কিছু কাজ যখন আপনি করবেন বা আপনি বোঝেন না, করতেছেন কিন্তু সামনের দিকে আগাইতেছেন, বুঝতেছেন না, তো তখন যখন আমার কোর্সটা শেষ করবেন, তখন যখন এটা বুঝে যাবেন, তখন আপনি মোটামুটি মিড লেভেলে থাকবেন। আর প্রফেশনাল লেভেল বলতে এটা কি, যে আপনি মিড লেভেলে আছেন বা বিগিনার লেভেলে আছেন, এরপরে আপনি এই কোর্সটা এই মানে এই টিআই পোর্টালের ইনস এন্ড আউট সবই আপনি জানলেন, প্রত্যেকটা কমান্ড আপনি জানলেন। এখন কমান্ড জানলেই তো আর সবাই এটা নিজের মধ্যে নিতে পারবে না, তাই না? কারণ আপনি কমান্ড জানলেন, কিন্তু ওই কমান্ডকে কোথায় প্রয়োগ করবেন, এই নলেজটুকু তো আপনার থাকা লাগবে, বা কোন সময় কোন কমান্ডটা লাগবে, এই নলেজটুকু, এই বোর্ডটুকু যদি আপনার না থাকে, আপনি তো কখনো প্রফেশনাল হইতে পারবেন না। তো লাস্ট পর্যন্ত দেখা যায় যে মিড লেভেল এবং ফার্স্ট লেভেলে যারা মোটামুটি রিয়েল ফিল্ডে অনেক কাজ করে, কাজ করতে করতে গিয়ে তখন প্রফেশনাল হয়। অ্যাকচুয়ালি কোর্স করায় কেউ কাউকে প্রফেশনাল বানাতে পারে না। এই জন্য প্রফেশনাল লেভেলের কোর্স বলে পৃথিবীতে অ্যাকচুয়ালি কিছু নাই। অনেকে বলে যে প্রফেশনাল লেভেলের কোর্স, এটা একদম বোগাস একটা কনসেপ্ট। যে প্রফেশনাল তো আপনি কাজ করে করে প্রফেশনাল হবেন, আপনার আবার প্রফেশনাল লেভেলের কোর্স কি আবার? হ্যাঁ। তো হ্যাঁ, এটা হলো কি, ওই যে অনেকে করে কি, মানে একটা সফটওয়্যারের
মনে করেন এটারে দুই তিনটা ভাগ করে কিছু কিছু কাজ দেখায়, বলে যে এটা হলো বেসিক লেভেল কোর্স। এরপরে আবার বাকি কিছু দেখায় না। তো বাকি মিড লেভেলে দেখায়, বলে এটা হলো মিড লেভেলের কোর্স। আবার যে বাকি কিছু থেকে যায়, ওইটারে বলে যে ওরা প্রফেশনাল লেভেলের কোর্স। কিন্তু আমার এই কোর্সটাতে আপনার বেসিক, মিড লেভেল, প্রফেশনাল বলে কোনো শব্দ নেই। আপনি টিআই পোর্টাল শিখতে আসছেন, টিআই পোর্টালের সফটওয়্যারের মধ্যে যা যা আছে আপনাকে সবই দেখাই দেওয়া হবে এবং ধরে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আপনি প্রফেশনাল হবেন কিনা সেটা একান্ত আপনার উপরে। হ্যাঁ, অনেকেই আছে আমার বিভিন্ন ব্যাচের অনেক সিনিয়র বা ভাইরা আসে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে আসে। তো আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি, বিভিন্ন একবার একটা খুবই বড় একটা কোম্পানির একজন টেকনিক্যাল হেড আসছিল, মানে ওনার জিএম এর কি, ওনার বয়স প্রায় 50 আপ। তো আমি উনি আমার কোর্সটা করছে, পুরোটাই করছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি আমার কোর্সটা কেন করতেছেন? উম, আপনি তো জীবনে একটা পিএলসি প্রোগ্রাম করবেন না। তো উনি আমাকে বলতেছে যে স্যার আসলে প্রবলেমটা হচ্ছে যে আমাকে আমার পোলাপান অনেক ঠকায়। আমি বলছি কিরকম ঠকায়? কয় যে ওরা এসে আমারে অনেক কিছু বুঝায়, স্যার এটা নষ্ট হয়েছে, ওইটা নষ্ট হয়েছে, এটা এই প্রবলেম, ওইটার ওই প্রবলেম, পিএলসি কাজ করে না, সেই। বলে আমি একটু বুঝার চেষ্টা করতেছি যে ওরা আসলে আমাকে যেটা বলে এটা ঠিক আছে কিনা। দেখেন ওনার পারপাস হচ্ছে কি, উনি কোনোদিনই প্রফেশনাল হবে না। উনি পিএলসি সম্পর্কে জানবে, জানার পরে ওনার অধীনস্থ যারা আছে, যারা ওনাকে বিক্রি করতে চায়, তাদেরকে মানে উনি ট্যাকেল দেওয়ার জন্য উনি চেষ্টা করতেছে। তো উম, স্যার জিনিসটা ট্রু, আমি কি একটু জিনিসটা। স্যার আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? মানে জি একটা জি প্রশ্ন বলেন, ছিল জি যে বলেন। স্যার এখানে যে পিএলসি থেকে মানে যে টিএ পোর্টালের যে যেটা আছে, আপনারা কি এখানে স্যার এটা কি আমাদের সিমুলেশন বেস করাবেন না ইয়ে বেস মানে হার্ডওয়্যার বেস? আর আরেকটা প্রশ্ন স্যার, আমাদেরকে এসএমআই টা দেখাবেন, তারপর পিআইডি, মোড বাস কমিউনিকেশন, এগুলো কি এই কোর্সের মধ্যে থাকবে? আচ্ছা, আমি আপনাকে বলে দেই। আহ, এটা আমি আসতাম, আস্তে আস্তে আসতেছিলাম, তারপর আপনি কোশ্চেন করে ফেলছেন। তো এই কোশ্চেন গুলো শেষের দিকে করলে সুবিধা হয় কি, যে আপনার আমরা অনেক কিছু চলে আসে আর কি, বলার মধ্যে চলে আসে। তো শেষের দিকে হলে হয়তো বা আপনার কোশ্চেনটা করাই লাগতো না। আমাদের এই কোর্সটা আপনারা অ্যাডভান্টেজ বিডিতে আপনি 100% অফলাইনে করতে পারবেন, প্র্যাকটিক্যালি করতে পারবেন। অ্যাডভান্টেজ বিডির বিভিন্ন ওখানে পুরো ফ্যাসিলিটিটাই আছে। ওখানে পিএলসি আছে, এইচএমআই আছে, ড্রাইভস আছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ফ্যাসিলিটি আছে, ওদের আরো অনেকগুলো ট্রেনিং আছে। তো আমি যদি করাই এজ এ প্রফেশনাল, আমি ওখানে ফুল টাইম সময় দিতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব না প্রতিদিন ওখানে গিয়ে গিয়ে ক্লাস করানো। তো আমার আগের কোর্স গুলো এভাবেই ছিল, পুরোটাই আমি আমি যে যে ক্লাসগুলো করাইছি সবগুলোই অনলাইন হয়েছে, পুরোটাই অনলাইনে হবে। আর আপনারা যদি করতে চান, আমার কোর্সের পাশাপাশি ফ্যাসিলিটি আছে। আপনি চাইলে আমার কাছে যে কোর্স, মানে যে ক্লাসটা করবেন, এটা আবার ওখানে গিয়েও প্র্যাকটিক্যালি করতে পারবেন। ঠিক আছে, সেটা এটা অ্যাডভান্টেজ বিডির সাথে ইয়ে করা আছে, ওরা ওইটা করাবে আপনি। আর যেটা করব সেটা হলো যে আপনাদের আমি 3টা প্র্যাকটিক্যাল ক্লাস আমি যে শুক্রবারে, মানে বন্ধের দিনে, যেহেতু আমি একজন চাকরিজীবী মানুষ, আমার পক্ষে তো আসলে, আমি তো আসলে গতানুগতিক মানে ট্রেনার বা টিচার না আর কি। তো এটা আমি শখ থেকে করি, আমার কাছে ভালো লাগে, শিখাইতে ভালো লাগে। অনেকে আছে আমার কাছে কোর্সের বাইরেও আমার কাছে আসে আসে শিখে, বা আমার বাসায়ও চলে আসে অনেকে। তো আমাকে কেউ কখনো কোনো কোশ্চেন করলে আমি কখনো না করি না। কিন্তু যেহেতু এটা অ্যাডভান্টেজ বিডির ব্যানারে হচ্ছে, সেহেতু এটা একটা কোর্স আকারে হবে। আমার ক্লাসগুলো প্রতি সপ্তাহে 2টা বা 3টা ক্লাস থাকবে রাতের বেলায়। সেটা হবে যে 8টার পরে, হয়তোবা 9টা থেকে 10:30 হইতে পারে, অথবা 8টা থেকে 10টা হইতে পারে। 2 ঘন্টা, 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার ক্লাস হইতে পারে, সপ্তাহে 3টা বা 2টা করে। এভাবে করে 2 মাসের মধ্যে আপনার কোর্স কমপ্লিট হবে। অনলাইনে হবে, এইভাবে জুমে হবে। ঠিক আছে, আমি জুমে আপনাদেরকে মানে আহ, করে দেখাবো, সিমুলেশন করেও দেখাবো। ঠিক আছে, সিমুলেশনও করে দেখাবো। এবং আপনার পুরো টিআই পোর্টালের সফটওয়্যার পুরোটাই আপনাকে ডিসক্রাইব করা হবে, এবং কোথায় কোথায় আপনার মানে আটকাবেন, কোথায় কোথায় প্রবলেম হবে, সবকিছু ডিসকাস করব। পাশাপাশি আপনি অ্যাডভান্টেজ বিডির যে কোনো একটা রেগুলার অফলাইন কোর্সের সাথে আপনাকে অ্যাড করে দেওয়া যাবে আর কি, যে আপনি ওই কোর্সের সাথে অ্যাড হয়ে যেতে পারবেন, দিয়ে আপনি ওখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতে পারবেন। অথবা আপনার যদি মনে হয় যে না, সন্ধ্যার পরে আপনার হাতে সময় আছে, আপনি অ্যাডভান্টেজ বিডির উত্তরা অফিসে চলে যাবেন, ওরা রাতে 8টা 9টা পর্যন্ত থাকে। আপনি গিয়ে 2 ঘন্টা
পিএলসি তে আপনি প্রোগ্রাম করে ওদের পিএলসি তে আপলোড ডাউনলোড দিয়ে আপনি ট্রায়াল দিয়ে চলে আসতে পারবেন। মানে আপনি যতদিন কোর্সটা করবেন ততদিন ওদের ল্যাব আপনার জন্য মানে আর কি। তো এটা হলো যে মানে এটার ফ্যাসিলিটি। আর আপনি যেটা বললেন যে আমি তো বললামই, টিআই পোর্টালে মানে যা আছে মানে একটা সফটওয়্যার সবই আপনাদেরকে দেখানো হবে। সেখানে যদি মডবাস থাকে মডবাস দেখানো হবে, পিআইডি অবশ্যই দেখানো হবে। হ্যাঁ, সবই দেখানো হবে আপনার। আর কিছু থাকবে না যেটা দেখানো হবে না। আপনাকে প্রথমে আমি বলি, আপনাকে প্রথমে পিএলসির ডিজিটাল পার্টটুকু শেখানো হবে। তো ডিজিটাল যতগুলো সেন্সর বা সুইচ কানেকশন, রিলে কানেকশন, ইনপুট আউটপুট গুলো দেখানো হবে। এরপরে আসবেন অ্যানালগ গুলো দেখানো হবে। অ্যানালগ যেমন ধরেন আপনার অ্যানালগ যে বিভিন্ন সেন্সর গুলো আছে, ট্রান্সডিউসার গুলো আছে, প্রেসার সেন্সর গুলো আছে, থার্মোকাপল আছে, এগুলো আপনাকে দেখানো হবে। অ্যানালগ ইনপুট কিভাবে নিতে হয়, অ্যানালগ আউটপুট কিভাবে দিতে হয় সেটা দেখানো হবে। তো অ্যানালগ ইনপুট আউটপুট হয়ে যাওয়ার পরে আপনার ধরেন বিভিন্ন এগুলো দেখানো হবে, কি বলে, আহ, বিভিন্ন মোড বাস কমিউনিকেশন গুলো দেখানো হবে। তারপরে আপনার সিনামিক্স এর যে ড্রাইভস গুলো আছে, সেই ড্রাইভ গুলা কিভাবে কানেক্ট করবেন, কনফিগার করবেন সেটা দেখানো হবে। মানে টিআই পোর্টালে যা আছে আর কি সবই দেখানো হবে। এখানে কোনো কিছুই ইয়ে থাকবে না আর কি, বাদ থাকবে না। তো আর এইখানে আপনাদের আমি একটু করে বলে দিই, আসলে এই জায়গাটুকু যদি আপনি দেখেন যে সিমেন্স ওর যে প্রোডাক্ট লাইনের মধ্যে আছে S7 II, 1200, S7 300, S7 400, 1200 and 1500, এটাই হচ্ছে ওর বর্তমান সিরিজ। তো এর মধ্যে 200 যেটা আছে সেটা আমরা আপনাকে দেখাবো না, কারণ 200 এর আসলে টিআই পোর্টাল দিয়ে 200 আপনি প্রোগ্রামিং করতে পারবেন না। 200 এর জন্য আপনার আলাদা একটা মাইক্রোইন সফটওয়্যার লাগে। তো সেটা তো আপনি যদি টিআই পোর্টাল শিখেছেন ওইটা অটোমেটিকলি আপনি পারবেন। হ্যাঁ। তো যেটা ওল্ড ভার্সনে 300, ওল্ড ভার্সনে 400 যেটা, সেটা আবার টিআই পোর্টালে হবে না। ঠিক আছে। তো সেগুলোর জন্য আবার আলাদা সফটওয়্যার আছে। কিন্তু লেটেস্ট ভার্সনের যে 300 এবং 400 আছে সেগুলো আবার টিআই পোর্টালে আপনি প্রোগ্রামিং করতে পারবেন। আর টিআই পোর্টালের জন্য স্পেশাল যে সিরিজ গুলো আছে সেটা হলো যে বা 1200 এবং 1500। তো এই দুইটাই হলো গিয়ে আপনাদের মানে মেইন ফোকাস, কি আমরা মূলত 1200 এ কিছু ক্লাস করাবো, 1500 এর কিছু ক্লাস করাবো। ঠিক আছে। আচ্ছা, আপনার ধরেন তারপরে কমিউনিকেশন প্রোটোকল গুলো তো আছেই, মোডবাস, প্রফিবাস, প্রফিনেট, এগুলো যেগুলো আছে এগুলো করানো হবে। আমি কোর্সের একটা আউটলাইনটা কোথায় আছে দেখতে হবে। উম, তবে আমার এখানে ক্লাসে আপনার মোটামুটি আমি দেখাই আপনাকে। উম, আসসালামু আলাইকুম রায়ন ভাই। কোর্স মডিউলটা আমার কাছে আছে, আমি হোয়াটসঅ্যাপ বলেন। আপনার দিয়ে দিচ্ছি আপনাকে আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা ওইটা একটু দিয়ে দেন। আহ, আচ্ছা, তারপর আমি দেখি আমার কাছে একটা কোর্স মডেল আছে মনে হয়। আচ্ছা, এইটা হলো যে একটা ধরেন ধরে নেন এটা একটা মডিউল। হ্যাঁ, এখানে যা আছে তাই আসলে দেখানো হবে। ঠিক আছে। প্রথমে থাকবে বেসিক অফ ইন্ডাস্ট্রি। বেসিক অফ ইন্ডাস্ট্রি যেটা আসলে একটা ইন্ডাস্ট্রির সাথে আপনার কিভাবে আমাদের এই কোর্সটাকে কাজে লাগাইতে পারি সেটার উপরে একটা আইডিয়া থাকবে। সেখানে আমরা ইন্ডাস্ট্রিতে কোন কোন মেশিন গুলো নিয়ে কাজ করব, কোন কোন মেশিন গুলোতে আমরা প্রোগ্রামিং করতে পারবো সেগুলো নিয়ে আলাপ হবে। লোডের কত ধরনের লোড আছে ইন্ডাস্ট্রিতে সেটা নিয়ে আলাপ হবে। বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে আলাদা হবে, ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ সম্পর্কে আলাদা হবে, পিএলসি, সিগন্যাল, ভোল্টেজ, কারেন্ট, এগুলো নিয়ে আলাপ হবে। এগুলো হচ্ছে বেসিক একটা ক্লাস থাকবে। তারপরে একটা খুবই ভালো ক্লাস থাকবে, সেটা হলো ওয়ারিং ডায়াগ্রাম টু পিএলসি প্রোগ্রাম। মানে আপনার আহ আপনার যে একটা ধরেন আপনার একটা মেশিনে কনভেনশনাল একটা ওয়ারিং ডায়াগ্রাম আছে যেখানে কোনো পিএলসি ইউজ করা হয়নি। তো সেখানে আপনার রিলে লজিক দিয়ে অথবা কন্ট্রোলটা করা আছে। আপনার সেটার যে সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল ধরে ধরে আপনি অটোমেটিক কিভাবে ওই ম্যানুয়াল থেকে আপনি প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারবেন, এবং ওইখান থেকে কনসেপ্ট নিয়ে আপনি কিভাবে প্রোগ্রামে এটাকে অ্যালাইন করবেন সেটার উপরে আলাপ করা হবে।
এ ওইখানে আবার ই প্ল্যান একটা সফটওয়্যার আছে আমাদের, যেটা দিয়ে আপনি বিভিন্ন ইলেকট্রিক্যাল ম্যানুয়াল তৈরি করতে পারবেন। সেই ম্যানুয়াল নিয়ে আমাদের আলাপ হবে, ঠিক আছে। তারপরে আমাদের শুরু হবে টিআই পোর্টাল বেসিক, যেটা বেসিক বলতে এখানে ডিজিটাল গুলাকে বোঝানো হয়েছে। যেমন ধরেন টিআই পোর্টাল আপনি ইনস্টল কিভাবে করবেন, একটা প্রজেক্ট কিভাবে ওপেন করবেন, হার্ডওয়্যার কিভাবে কনফিগার করবেন, তারপরে প্রোগ্রামিং আপনি ইনিশিয়ালি কিভাবে শুরু করবেন সেটা, এরপরে এটাকে আপনি আবার নিজে নিজে টেস্ট করার জন্য কিভাবে সিমুলেশন করবেন, আহ, এবং একটা পিএলসি তে প্রোগ্রামটা কিভাবে আপলোড করবেন ডাউনলোড করবেন। এটা হলো যে একটা বেসিক ক্লাস থাকবে, এক ক্লাসে এটা মোটামুটি শেষ হয়ে যাবে। এরপরে ডিজিটাল ইনপুট আউটপুট যেগুলো আছে সেগুলো আপনার এখানে বেসিক লেভেলে আপনাকে ধারণা দেওয়া হবে, যে আপনার টোটাল ডাটা টাইপটা কিরকম হবে, ট্যাক্স ভ্যালু, তারপরে নেগেটিভ এজ পজিটিভ এজ, সেট রিসেট অপারেশন, টাইমার ইনস্ট্রাকশন গুলো, আইসি কাউন্টার্স গুলো, তারপরে একটা ডেমো ধরেন প্রোগ্রাম করানো হইলো, একটা ডেমো প্রোগ্রাম করে আপনাকে এইগুলো সবগুলো বুঝিয়ে দেওয়া হবে। এরপরে আমরা আসি একটা যেটা ফ্যাক্টরি আই নামে একটা সিমুলেশন সফটওয়্যার আছে, এটা সবাইকে ইনস্টল করে দেওয়া হবে। এবং ওইখানে আপনার পিএলসি না থাকলেও আপনি ওই প্রোগ্রাম ইয়ে দিয়ে ফ্যাক্টরি আই দিয়ে আপনি একটা ফ্যাক্টরি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওইখানে আপনি একটা মেশিনে প্রোগ্রাম করে সেই মেশিনটাকে আপনি চালাতে পারবেন ভার্চুয়ালি। তো সেখানে আপনার প্রোগ্রামটা টেস্ট হয়ে যাবে যে আপনার প্রোগ্রামটা ঠিক আছে কিনা। তো সেটার উপর একটা ক্লাস হবে। এরপরে আপনার বিভিন্ন প্রোগ্রামিং ব্লকস গুলো নিয়ে আলাপ হবে। তারপরে আপনার এইচএমআই প্রজেক্ট ডেভেলপ কিভাবে করবো, আমরা একটা এইচএমআই এর মধ্যে আমরা কিভাবে এইচএমআই কে ডিজাইন করব, সেটার সাথে পিএলসি কে কিভাবে কানেক্ট করব, ট্যাগ করব, তারপরে এইচএমআই স্কিন গুলা কিভাবে ডেভেলপ করব, সেগুলোর উপর আলাপ হবে। এরপরে আপনার অ্যানালগ ইনপুট আউটপুট প্রোগ্রামিং যেটা বললাম সেটা থাকবে। অ্যাডভান্স ডাটা টাইপ যেগুলো সিকিউরিটি ইউডিটি, এগুলো সম্পর্কে আপনার থাকবে। ব্লক প্রোটেকশন কিভাবে দিবেন, এইচএমআই স্ক্রিন পাসওয়ার্ড, মানে এইচএমআই তে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবেন, ব্লক প্রোটেকশন বা আপনার প্রোগ্রামটাকে কিভাবে ব্লক করবেন, তারপরে পাসওয়ার্ড প্রোটেকশন কিভাবে থাকবে, এগুলোর উপর একটা ক্লাস হবে। রেসিপি এবং অ্যালার্ম হ্যান্ডলিং যেগুলো আছে, যে আপনি বিভিন্ন অ্যালার্ম গুলাকে কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে বিভিন্ন অ্যালার্ম ক্রিয়েট করবেন, রেসিপি কিভাবে ক্রিয়েট করবেন, এটার উপর একটা ক্লাস থাকবে। মোশন এবং ড্রাইভ প্রোগ্রাম, ভিএফডি এবং সার্ভো ড্রাইভ গুলোকে কিভাবে কানেকশন করবেন, এটার উপর একটা ক্লাস থাকবে। পিআইডি কন্ট্রোলের উপর একটা ক্লাস থাকবে। হাই স্পিড কাউন্টার এইচএসসি এর উপর একটা ক্লাস থাকবে। মোডবাস কমিউনিকেশনের উপর একটা ক্লাস থাকবে। এবং এভাবে করে আদার্স ব্র্যান্ড সার্ভো ড্রাইভ বা আহ, যদি লাস্টের দিকে এটা থাকতেও পারে না থাকতে পারে, সেটা হলো যে আদার্স ব্র্যান্ডের যে বিভিন্ন সার্ভো ড্রাইভ গুলো আছে ওগুলার হয়তো বা আপলোড ডাউনলোডটা আপনাকে দেখায় দেওয়া যেতে পারে আর কি। তো এই হলো যে আমাদের একটা মোটামুটি বেসিক আমার কোর্সের একটা ওভারভিউ। তো আমি মূলত এইভাবেই ক্লাস গুলো নেই আর কি। তো এর মধ্যে আপনার সবকিছু চলে আসবে আর কি। ঠিক আছে, এই ক্লাসগুলো করতে করতে এক একটা ক্লাস প্রায় 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা থাকলে আপনি আসলে আহ কিছু বাদ থাকে না আর কি। 2 ঘন্টা একটা মানে ক্লাস, আপনার 15টা ক্লাসে আপনার 30 ঘন্টা যদি সময় পান, 30 ঘন্টা কিছু থাকে না। এর উপরে আপনার অ্যাডভান্স বিডিতে তো আপনি যেতেই পারবেন, সেখানে তো আপনি ক্লাসগুলো করতেই পারবেন। সো প্র্যাকটিক্যালও করতে পারবেন, আনলিমিটেড ক্লাস, কোনো সমস্যা না। আর আমার সাথে 3টা প্র্যাকটিক্যাল ক্লাস হবে। এটা মানে আমি যদি কোর্স নিই আর কি। তো এ হলো ভাই আপনি টোটাল কয়টা ক্লাস নেবেন? ক্লাস ধরে নেন 15টার মতো ক্লাস থাকবে। প্র্যাকটিক্যাল ক্লাস আনলিমিটেড, আপনি এই যে অ্যাডভান্টেক অফিসে এবং গাজীপুর ডুয়েট এনএডিএল, আমাদের দুইটা প্রতিষ্ঠান, আপনি এখানে অ্যাভেলেবল ক্লাস করতে পারবেন লাইভ টাইম। পুরোটাই আপনাদের শেখানো হবে একদম ফার্স্ট টু লাস্ট। সমস্যা নাই যদি আমি কোর্সটা আমার দিক থেকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। আর যদি পিএলসি এবং এইচএমআই সম্পর্কে কোনো কিছু জানতে চান সেটা আমাকে বলতে পারেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আহ, স্যার কোয়েশ্চেনটা হলো, এখন তো মানে
পাওয়ার প্ল্যান্ট বা সাবস্টেশনে তো এখন পিএলসি প্রোগ্রামিং এর কাজ হচ্ছে স্যার। মানে বর্তমানে স্যার মানে কোন জায়গা থেকে আসলে পিএলসি প্রোগ্রামিংটা শুরু করলে এই কাজগুলো বোঝা যাবে স্যার, যদি একটু বলতেন। আচ্ছা, এখানে হলো আপনি পিএলসি প্রোগ্রামিং শিখে যে আপনি সব কাজ পারবেন তা কিন্তু না। ঠিক আছে, কিভাবে প্রোগ্রাম করা যায় তার যে বিভিন্ন যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো আপনি শিখবেন। এখন রিয়েল ফিল্ডে আপনি এই প্রোগ্রামিংটা কি সাব স্টেশনে করবেন, পাওয়ার ফিল্ডে করবেন, নাকি মানে একটা মেশিনে করবেন, না ফ্যাক্টরির কোনো মেশিনে করবেন, নাকি ফ্যাক্টরির বাইরের কোনো মেশিনে করবেন, সেটা তো একান্ত আপনার ব্যাপার। আমি কি বুঝতে পারছি? এখন আপনি যদি বলেন যে না, আমাকে পাওয়ার প্ল্যান্টের যে মেশিনের থাকে সেগুলা শিখেন, হ্যাঁ হ্যাঁ, আসলে সেইগুলা কেউ আপনাকে কোনোটাই শিখাইতে পারবে না। ঠিক আছে, আপনি মানে ওইটা হলো প্রয়োগ, আর এইখানে হলো যে আপনি শিখবেন যে কিভাবে প্রয়োগ করতে হয় সেটা। ঠিক আছে, যেমন ধরেন আপনাকে যখন মানে আপনি আপনি যদি মনে করেন যে ইউনিভার্সিটি থেকে মানে গ্রাজুয়েট হন, আহ, বা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি করেন, বা কেউ যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে, বা কেউ মানে প্রাইভেট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করে, যেটাই করুক না কেন, তাকে কিন্তু ক্লাসে কখনো এটা শেখানো হয় না যে তুমি পাওয়ার প্ল্যান্টে চাকরি করবা, এই জন্য তোমার পাওয়ার প্ল্যান্টে এই জিনিসগুলো শেখো। সে কিন্তু এটা শিখায় না। তারপরে আপনার আপনারা শেখেন কি ইঞ্জিনিয়ারিং বেসিক্স, বিভিন্ন ক্লাস থাকে, আপনাকে টিডি শেখানো হয়, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন শেখানো হয়, আপনাকে কন্ট্রোল সিস্টেম শেখানো হয়। স্যার এগুলো তো পড়ায় আমি জানি, মানে আমি যেটা বলতেছি স্যার, এগুলো মানে যদি আমি শিখতে চাই তাহলে কি এটা তারপরে ট্রেনিং বিভিন্ন রকম মানে ইলেকট্রিক্যালের বেসিক। ট্রেনিং কোথায় হয় স্যার, যদি একটু বলতেন মানে এগুলো শেখানোর জন্য। আপনি শিখতে হলে তো আপনাকে আগে পিএলসি শিখতে। ও আচ্ছা আচ্ছা, হচ্ছে আপনাকে সাব স্টেশন সম্পর্কে বা পাওয়ার মানে পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে যদি, এই অ্যাডভান্টেজ একটা কোর্স আছে সম্ভবত। ঠিক আছে, এটা সোহেল আপনি কি আছেন? জি ভাই, আমি আছি। সোহেল কি আছে? জি জি ভাই, ওনাকে আছি, একটু আমি বলে আছি। দিন তো, আপনাদের তো একটা বোধহয় এই যে পাওয়ারের উপরে আপনাদের একটা কোর্স আছে না আলাদা? জি, ওই আছে যে আছে। বিভিন্ন আমার মনে হয় সাব রায়হান ভাই, আমাদের সেমিনারটা আপনার যে নির্দিষ্ট আলোচনা আছে, এটা কিছুক্ষণ হলে জি, তারপর প্রশ্নগুলো নিলে আমরা আপনার কাছ থেকে কিছু আমরা শিখতে পারবো এখন। ঠিক আছে। আচ্ছা, আর ঠিক আমাদের আছে, মানে নাম্বারগুলো ওইটা দিয়ে হলো দিচ্ছি, যে চ্যাট বক্সে যে কোনো অ্যান্সার আমরা দিব ইনশাল্লাহ ভাইদের। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার ওইগুলো শেখার জন্য, ওই অ্যাপ্লিকেশন শেখার জন্য আপনার আলাদা আলাদা কোর্স আছে। ঠিক আছে, আপনি পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন জিনিস শেখার জন্য ওনাদের আলাদা, ইভেন কি সাবস্টেশনের উপরে ওনাদের কোর্স আছে, ইভেন কি আপনার অডিটিং কোর্স আছে, তা আরএসসি যে অডিট কোর্স আছে সেগুলো ওনাদের আছে, তারপরে বিভিন্ন অটোক্যাড এর উপরে কোর্স আছে, ওনাদের বিভিন্ন রকম কোর্স আছে আর কি। বাট আমি স্পেশালি যেটা নেই, আমি সেটা সম্পর্কে বলতেছি। এটা হলো যে পিএলসি প্রোগ্রামিং যেটা, সেটা। তো এখন আপনি বলতে পারেন যে আসলে বিভিন্ন ব্র্যান্ডের পিএলসি তো আছে মার্কেটে, যেমন ডেল্টা আছে, মিৎসুবিশি আছে, প্যানাসোনিক আছে, তারপর সিমেন্স আছে। তো বিভিন্ন রকম পিএলসি আছে। এখন আমি আসলে কয়টা শিখবো? ঠিক আছে, এটা একটা খুব ভালো কোশ্চেন হইতে পারে যে আমি তো ডেল্টাতে প্রোগ্রামিং শিখছি, তাহলে আমার কি আসলে আহ, ইয়াতে টিআই পোর্টালে শেখার দরকার আছে কিনা। তো আমি বলবো যে যদি আপনি ডেল্টাতে শিখে থাকেন তাহলে টিআই পোর্টাল আপনি নর্মালি ইউটিউব টিউটিউব ঘাইটা মাইটা শিখেন। আপনি দেখবেন বেসিক সবকিছুই সেম, কাছাকাছি। হয়তোবা ওইখানে এক নামে ডাকে, এখানে আরেক নামে ডাকে, একই কাজ একই ফাংশন, ওইখানে এক ফাংশন এক নামে আছে, এখানে আরেক নামে আছে। এখন আপনি যদি বলেন যে না, আমি কোর্সের মাধ্যমে এটা শিখতে চাই, তাহলে আবার ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আর আমি বলবো যে কেউ যদি একটাতে শিখে থাকে, কেউ যদি ডেল্টা নিয়ে শিখে থাকে, কেউ যদি মিশিউশি নিয়ে শিখে থাকে, তাহলে তার আসলে আরেকটা শেখার দরকার নেই। ঠিক আছে, আরেকটা সে শিখতে পারে যদি সে লিস্ট তাকে আগে ওইটা নিয়ে কাজ করবে, হাত পাকাক, তারপরে সে গিয়ে আরেকটা শিখাটা তার জন্য কাজে লাগবে। আদৌ শুধু শিখেই গেলাম কিন্তু কাজ হলো না, হ্যাঁ, তো লাভ নাই। তো মানে কোর্স করার চেয়ে আপনার প্র্যাকটিক্যাল করাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনি করতে করতে শিখে যাবেন। অনেক লোক আছে যেটা কোর্স না করেই অনেক ভালো কাজ জানে। ঠিক আছে, কারণ সে তার আগ্রহ আছে, সে খুঁজে খুঁজে এর কাছে ওর কাছে গিয়ে শিখে ফেলছে। ঠিক আছে, কারণ আপনি যদি কোর্স এক জায়গায় শিখতে চান, তাহলে আপনি কোর্স করবেন, পকেটে টাকা খরচ হবে, ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। আর টিআই পোর্টালটা আপনারা যদি শিখেন, তাহলে যেটা লাভ হবে সেটা হলো টিআই পোর্টাল হচ্ছে মোস্ট অ্যাডভান্সড প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ, যেটা আর কি একটা প্ল্যাটফর্ম। তো এটা শিখলে আপনার বাকিগুলো আপনার আসলে না শিখলেও চলবে, বাকিগুলো আপনি তখন একটু দেখলেই পাইরে যাবেন। মানে ইউটিউবে একটা দুইটা ভিডিও দেখলে বাকিগুলো আপনি এমনি পেরে যাবেন, কারণ আপনার বেসিকটা টিআই পোর্টালের মাধ্যমে কি হয়ে যাবে, ঝালাই হয়ে যাবে। যখন ঝালাই হয়ে যাবে তখন আপনি বাকিগুলোতে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এটা দেখতেছেন একটা, আমি একটু আপনাদের যেহেতু একটা সেমিনারের মতোই আছে জিনিসটা, আমি শুধুমাত্র আমার কোর্সের ঢোল পিটাই গেলাম, তাহলে তো এটা জিনিসটা ভালো হলো না। আসছেন যেহেতু সময় নষ্ট করতে না, একটু কিছু শিখে যান। এটা হলো যে একটা S7-1200 পিএলসি, এরকম পিএলসি মনে হয় আপনারা দেখছেন আপনাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, তো এগুলো পিএলসি তে আপনারা জানেন যে এখানে পিএলসি তে যে ওয়ারিং ডায়াগ্রাম থাকে, হ্যাঁ, এখানে এখানে বিভিন্ন পোর্ট থাকে, কানেকশন পোর্ট থাকে, হ্যাঁ। তো এর এই যে দেখেন প্রথম দুইটা, এই দুইটা হলো গিয়ে তার নিজস্ব পাওয়ার। ঠিক আছে, তার যে নিজে চলবে তার যে পাওয়ার লাগবে সেটার জন্য এখানে 24 ভোল্ট ডিসির একটা দুইটা কানেকশন আছে, প্লাস মাইনাস। ঠিক আছে, এরপর একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা বাদ। এরপরে সে আবার আপনার ইনপুট, আপনার মানে বিভিন্ন অল্প যদি কিছু সেন্সর থাকে আপনার, সেগুলোর জন্য সে আবার আপনাকে পাওয়ার দিতে পারবে, 24 ভোল্ট পাওয়ার দিতে পারবে। সেটা কোত্থেকে দিবে, এই এল প্লাস এবং এম থেকে। আপনি চাইলে এল প্লাস এম থেকে আপনি পাওয়ার নিয়ে সেটা দিয়ে আপনি ওকে সুইচিং করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন 1M আছে। এই 1M এ আপনি যদি নেগেটিভ দেন, তাহলে আপনি প্রত্যেকটা সুইচে পজিটিভ দিয়ে আপনাকে সুইচিং করতে হবে। আর 1M এ তাহলে প্রত্যেকটা পোর্টে আপনাকে ডিজিটাল ইনপুটে আপনাকে কি করতে হবে, নেগেটিভ দিয়ে সুইচিং করতে হবে। ঠিক আছে, তার মানে এই পিএলসি গুলাকে আপনি সোর্সিং বা সিঙ্কিং দুই ভাবে মানে কানেকশন করে ওকে সুইচিং করতে পারেন। যেটা আপনি পজিটিভ দিয়েও সুইচিং করতে পারেন, আবার অথবা নেগেটিভ দিয়ে সুইচিং করতে পারেন। তবে পজিটিভ দিয়ে সুইচিং করলে অবশ্যই এই 1M এ আপনাকে নেগেটিভ দিয়ে, তাহলে আপনার কানেকশন ডায়াগ্রামে ভুল হবে না। এরপর দেখেন এখানে অ্যানালগ ইনপুট আছে। অ্যানালগ ইনপুট গুলোতে আপনারা জানেন যে বিভিন্ন রকম 0 to 10 ভোল্ট, তারপরে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার ইনপুট। এই ইনপুট গুলো এখানে আপনি দিয়ে এখানে আপনি অ্যানালগ কানেকশন করতে পারেন, আর এখানে ডিজিটাল আউটপুট দিতে পারেন। তো আমরা যেটা, এই যে এখানে একটা ছবি ওই একই রকম ভাবে এসিডি একটা ইয়ে করে দেওয়া আছে, যে ধরেন এইটা একটা জাস্ট পিএলসি এর একটা ইনপুট পোর্ট। হ্যাঁ, এই পোর্টে আপনি একটা যদি সুইচিং করেন, তাহলে সে এই পোর্টের এগেইনস্টে এই অ্যাড্রেসটা সে কি হবে, হাই হবে। তো এই অ্যাড্রেসটা হাই হলে এবার এই অ্যাড্রেসটা নিয়ে এবার আপনি আপনার প্রোগ্রামের মধ্যে কাজ করবেন, যে আমি এই অ্যাড্রেসটা হাই হইলে কি কি হবে, এই অ্যাড্রেসটা লো হইলে কি কি হবে, বা কোনটার সাথে কিভাবে কানেক্ট করবেন। তো এই যে এখানে বিভিন্ন দেখতেছেন যে কিছু সুইচ আছে, আপনি জানেন পুশ সুইচ। এইখানে আপনি যদি পুশ সুইচ গুলো দিয়ে দেন, তাহলে এই যে পুশ সুইচ দিয়ে আপনি একটা পুশ করলেন, তাহলে এখানে পাওয়ার পাইলো। পাওয়ার পাইলে সে তার ইনপুট অ্যাক্টিভ হলো। ঠিক আছে, এভাবে করে পিএলসি গুলো কানেক্ট করতে হয়। এখন দেখেন আমরা একটা জিনিস আপনাদেরকে আজকে শিখাবো, যে খুব মজার জিনিস, যে কিভাবে আসলে একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আপনি চাইলে কিভাবে, এই যে দেখেন, একটা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে আপনি কিভাবে আপনার যে প্রোগ্রামিং ল্যাডার লজিক যেটা, সে লজিকে কনভার্ট করতে পারেন, সেটা একটু দেখেন। ঠিক আছে, এটা ধরেন একটা ছোট্ট একটা সার্কিটকে যে জাস্ট একটা রিলেকে অন করাবে, হ্যাঁ, এবং ওই রিলেটা দিয়ে একটা বাল্বকে চালাবে আর কি। ঠিক আছে, তো আপনারা জানেন যে এটার জন্য আপনারা যে ফিজিক্যাল কন্ট্রোল ডিজাইন করেন, সেটা কি করেন, যে আপনারা প্রথম হয়তো একটা ইমার্জেন্সি সুইচ রাখেন, তারপরে একটা কি করেন, অফ সুইচ দেন, অফ সুইচের পর একটা অন সুইচ দেন, অন সুইচ দিয়ে অন সুইচের এগেইনস্টে বা এর প্যারালালে একটা রিলের ওপেনিং কন্টাক্ট দেন, আর এখানে একটা ওভারলোড দিয়ে দেন। ঠিক আছে, দিয়ে আপনি এখানে কি একটা K1 দেন, বা মানে একটা রিলে দেন, রিলের কয়েল দেন। সেই রিলের আবার আরেকটা পোর্ট দিয়ে, এখানে একটা পোর্ট দিয়ে তো তার ল্যাচিং করলেন, আরেকটা পোর্ট দিয়ে আপনি কি করেন, অন্য কোনো কিছু চালান। মানে এই রিলেটা অন হলে রিলেটা দিয়ে আপনি হয়তো একটা মোটরের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলকে চালালেন, বা একটা এলইডি মানে একটা ইন্ডিকেটিং ল্যাম্প জ্বালাইলেন। এইভাবে করে আপনার সাধারণত ফ্যাক্টরি গুলাতে কি করেন, ফিজিক্যালি ওয়ারিং করেন। ঠিক আছে, মানে পিএলসি ছাড়া একটা কোনো কিছুকে অন অফ করানোর জন্য এইভাবে আপনারা ইউজ করেন। এখন দেখেন এই ওয়ারিং ডায়াগ্রামটাকে আমি যদি মনে করি যে না, আমি এটাকে এইভাবে করবো না, আমি এটা পিএলসি দিয়ে করবো, তাহলে আপনি কি করবেন, জাস্ট এখানে কয়টা সুইচ আছে এটা দেখবেন। এখানে একটা সুইচ আছে ইমার্জেন্সি সুইচ, এখানে অফ সুইচ আছে, এখানে অন সুইচ আছে, এখানে ওভারলোড আছে, তিনটা সুইচ আছে। ঠিক আছে, তাহলে তিনটা বা চারটা সুইচ আপনি এখানে দিতে পারেন। তাহলে দেখেন, আপনি এখানে যদি ইমার্জেন্সিটা বাদে দিলাম,
আমি এখানে এই S1 S2 এবং এই F5 এই তিনটা সুইচ যদি কনসিডার করি, তাহলে একটা এই তিনটা কি করতে পারেন কি, তখন এইভাবে একটা থেকে একটাতে যেভাবে আপনারা ফিজিক্যালি কানেকশন করছে এইভাবে না করে, তখন সরাসরি তিনটা সুইচকে আলাদা আলাদা তিনটা ইনপুট দিয়ে দিবেন। ঠিক আছে, এটা একটা অন সুইচ, এটা অফ সুইচ, আর এটা ওভারলোড সুইচ। তাহলে তিনটা আপনি কি করলেন, তিনটা সুইচের এগেইনস্টে, সরি, তিনটা সুইচের এগেইনস্টে আপনি তিনটা কি পেয়ে গেলেন, অ্যাড্রেস পেয়ে গেলেন। ঠিক আছে, এটা এই পোর্টের জন্য একটা অ্যাড্রেস থাকে পিএলসি নিজস্ব, এটা একটা অ্যাড্রেস থাকে, এটা একটা অ্যাড্রেস থাকে, তিনটা অ্যাড্রেস পেয়ে গেলেন। তো এই তিনটা অ্যাড্রেস আপনার ইনপুট হয়ে গেল, তিনটে ইনপুট অ্যাড্রেস পেলেন। এবার আপনার আউটপুট কয়টা চালাবেন, আপনি আউটপুট আগে ছিলেন এই রিলে চালাইতেন, এই রিলের একটা কন্ট্যাক্ট দিয়ে আবার একটা ইন্ডিকেটিং ল্যাম্প চালাইতেন, তার মানে দুইটা আউটপুট চালাইতেন। তো এখানে আপনি একই রকম ভাবে আপনি দুইটা আউটপুট চালাতে পারবেন। আপনি চাইলে K1 চালাতে পারবেন, একটা ইন্ডিকেটিং ল্যাম্প চালাতে পারবেন। তাহলে অন দিয়ে আপনি হয়তো বা অন্যখানে একটা ম্যাগি কন্ট্রাক্টরকে অন করতে পারলেন, বা একটা মোটরের কন্ট্রোল সিস্টেমকে অন করতে পারলেন। তো আর এই ইন্ডিকেটিং ল্যাম্পকে আপনি এখানে অন করলেন, তাহলে এখানে দুইটা আউটপুট পেলেন। তাহলে তিনটে ইনপুটের এগেইনস্টে দুইটা আউটপুট পেলেন। এখন এইটাকে আপনি ল্যাডার লজিকে কিভাবে নেবেন? এই যে দেখেন, সিম্পলি আপনি যে এইখানে যে পাওয়ারের যে সার্কিট, আপনি নর্মাল যে ইলেকট্রিক্যাল সার্কিটটা আছে সেই সার্কিটটাকে জাস্ট এইখানে আমরা কনসিডার করেই আমরা ল্যাডার লজিকে চলে যেতে পারবো। ঠিক আছে, দেখেন, ল্যাডার লজিকের এই প্রথম লাইনটাকে বলে পজিটিভ রেল, আর এটাকে বলে নেগেটিভ রেল। ঠিক আছে, এই দুইটা রেল, তো এই দুইটা রেলের মাঝখানে যে লাইনগুলো থাকে সেগুলোকে বলে রান। ঠিক আছে, এটা কিন্তু ল্যাডার লজিক। আপনি একটু বুঝে যান, আপনার মানে আপনি মানে ল্যাডারে প্রোগ্রামিংও করতে পারবেন, পিএলসি আপনি প্রোগ্রামিং করতে পারবেন। ঠিক আছে, দেখেন, আপনার প্রথমে কি ছিল, অফ সুইচ ছিল, এই দেখেন অফ সুইচ। ঠিক আছে, তো আপনি অফ সুইচের এটা ছিল, এটা হলো পজিটিভ লাইন আর এটা হলো নেগেটিভ। তাহলে দেখেন, এই যে অফ সুইচটা, এই অফ সুইচটা আমরা নিয়ে আসলাম, এখানে অফ সুইচ নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে একটা ড্র করার জন্য একটা নিই, তাহলে দেখেন এইখানে যে অফ সুইচ আছে, সেই অফ সুইচটাকে আপনি কোথায় নিয়ে আসলেন, এইখানে প্রথমে বসাই দিলেন। তার মানে পজিটিভ এই অফ সুইচের ভিতর দিয়ে যাবে। এটা কি 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 দেওয়া লাগবে, আপনার ক্লোজ কন্টাক্ট দেওয়া লাগবে। কেন, ক্লোজ কন্টাক্ট না দিলে এটা কি হবে না, এদিক দিয়ে পাওয়া যাবে না। তারপরে আপনি কি করলেন, অন সুইচটা দিলেন। তাহলে অন সুইচটা আপনার দিতে হবে ওপেন সুইচ, কারণ এটা যদি অনই থাকে, এটা যদি ক্লোজ দেন তাহলে এটা তো আর সুইচিং করা যাবে না, এর পুরোটাই কি হয়ে যাবে, পাওয়ার পেয়ে থাকবে সব সময়। তাহলে এটাকে ওপেন করে রাখলেন, যে আমি এটা পুশ করলে আমার এই রিলেটা ধরবে, আবার ছেড়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে, এরকম। তো দেখেন, এখন আপনার এটার পজিটিভ, এটা এটা দিলেন, অন সুইচ দিলেন, ওপেন কন্টাক্ট দিলেন। দেওয়ার পরে দেখেন, এরপর আপনার আছে কি, একটা ওভারলোড আছে, এটাও ক্লোজ কন্টাক্ট, এটাও ক্লোজ কন্টাক্ট, এই ওভারলোড দিলেন। তো দেওয়ার পরে আপনি কি করলেন, এই যে আপনার আউটপুট K1, ঠিক আছে, এই K1টা বসালেন। ঠিক আছে, এখন এটার এগেইনস্টে কি আছে, এই যে অন সুইচের এগেইনস্টে কি আছে, একটা এটার প্যারালালি একটা ওপেন কন্টাক্ট আছে, এই যে আপনি প্যারালালি ওপেন কন্টাক্টটা দিলেন। ঠিক আছে, এখন দেখেন, এটাকে আপনি ঠিক এভাবে একইভাবে সাজালেন, তাহলে এটা হলো ল্যাডার লজিক হয়ে গেল, কিন্তু এটা কিন্তু ল্যাডার ল্যাডার হয়ে গেল, এটা হলো ল্যাডার ইলেকট্রিক্যাল সার্কিট হয়ে গেল। এখন এটাকে আপনি কি করবেন, জাস্ট এটাকেই আপনি কি করবেন, প্রোগ্রামিং কনভার্ট করবেন। প্রোগ্রামিংটা কিভাবে করবেন, এই প্রথম লাইনটা আমি দেখাচ্ছি, জাস্ট এইটা আপনার রেল আছে, ধরেন এটা আপনার রেল, এটা আপনার রেল, আপনি রেল থেকে মনে করেন যে প্রথম যে কন্টাক্ট, এটা হলো ক্লোজ কন্টাক্ট, তাহলে এখানে একটা ক্লোজ কন্টাক্ট এরকম সিম্বল আছে, এটাকে হলো পিএলসি সিম্বল। হ্যাঁ, এটাকে ক্লোজ কন্টাক্ট, ল্যাডার লজিকে এরকম একটা সিম্বল দিবে আপনাকে, ক্লোজ কন্টাক্ট, এবং এটা একটা অ্যাড্রেস থাকবে। ঠিক আছে, ধরেন I 0.0, এটা ধরেন একটা দেখলো 0. সরি, এই 0.0 একটা ইনপুট দিল, এটা কোনটা, এই যে এটা, এখানে একটু বড় করলে দেখতে পারবেন এখানে লেখা আছে I 0.0, এখানে দেখেন I 0.1 লেখা আছে, এই যে এখানে I 0.1 লেখা আছে, এখানে I 0.2 লেখা আছে। তো আপনি যখন প্রোগ্রাম করবেন তখন এখানে দিতে হবে পার্সেন্টেজ অফ I 0.0, মানে এটা হলো একটা ইনপুট 0.0 কোটাস। তো সেটা এখানে কি দেওয়া আছে, আপনার ধরেন এখানে দেওয়া আছে ক্লোজ কন্টাক্ট। ঠিক আছে, তাহলে আপনি এখানে ক্লোজ কন্টাক্ট দিবেন। ঠিক আছে, এবার আসেন, এখানে দেওয়া আছে ওপেন কন্টাক্ট, তাহলে এই পরেরটা আপনি কি দিবেন, ওপেন কন্টাক্ট দিবেন, এটাকে হলো ওপেন কন্টাক্ট। এবং এটার অ্যাড্রেসটা কোথায় আছে, এটা হলো অন, ধরেন অন সুইচ। আচ্ছা, এখানে ধরেন এটা হলো অন সুইচ দেওয়া আছে, এটা না, আর এখানে অফ সুইচ দেওয়া আছে, তাহলে এটা হবে I 0.1। আমি একটু মুছে দেই, তাহলে এখানে অফ সুইচ কত, অফ সুইচ কিসে দেওয়া আছে, I 0.1 এ দেওয়া আছে। তাহলে আমরা এখানে অফ সুইচটা দিব 0.1 এ, অন সুইচটা দেওয়া আছে I 0.0 তে, তাহলে এটা হলো
0.0, তাহলে এই যে আমরা I 0.0, 0.0, এরপরে তাহলে আমরা এখানে এখানে আরেকটা ক্লোজ কন্টাক্ট দিব, দিয়ে এইটা দেওয়া আছে আউটপুট কোনটা নিব আমরা, K1, এটা কততে দেওয়া আছে, এটা আছে Q 0.0 তে দেওয়া আছে। আমরা এখানে এরকম করে একটা কয়েল লাগবে, এটা হলো কয়েল, এরকম কয়েল লাগে, এটাতে কি দিব, Q 0.0, ঠিক আছে। তাহলে এই আপনার কিন্তু প্রোগ্রামিং হয়ে গেছে, আপনি কিন্তু আজকে সেমিনারে প্রোগ্রামিং শিখে গেছেন, ঠিক আছে। তাহলে এটা হবে যে কত, I 0.2, 0.2, তাহলে এই আপনার ইনপুট দিয়ে দিলেন। এখন দেখেন এখানে একটা K1 রয়ে গেছে না, K1টা কি আসলে, K1টা হচ্ছে যে এই রিলেটার একটা কন্টাক্ট, তার মানে রিলেটা অন হলে এই কন্টাক্টটা অন হবে। তাহলে এখানে আমাদের পিএলসির ক্ষেত্রে আর আপনাকে ফিজিক্যাল কন্টাক্ট কল্পনা করা লাগবে না, আপনাকে যে ভার্চুয়াল সেটাকে আপনি কল্পনা করবেন। এই Q 0.0 অন হইলে যেখানে যেখানে আপনি এই অ্যাড্রেসটা ইউজ করবেন সেখানে সেখানে সেটা অন হয়ে যাবে। তার মানে আপনি এখানে কি দিবেন, একটা ওপেন কন্টাক্ট দিবেন প্যারালালে, ওপেন কন্টাক্ট দিয়ে এটার আউটপুটে কি দিয়ে দিবেন, আপনি দিয়ে দিবেন Q 0.0। এখানে যেরকম K1 ছিল, আপনি কি করছেন, এই যে এখানে K1 ছিল, আপনি এখানে K1 দিচ্ছেন না, ঠিক একইভাবে আবার এখানেও K1 দিচ্ছেন। তাহলে ওইখানে এখানে Q 0.0, আপনি এখানে সব জায়গায় Q 0.0 দিবেন যেখানে যেখানে আপনার দরকার। তাহলে পরের লাইনে আপনি কি দিবেন, পরের লাইনে ওই একইভাবে আপনি দেখেন এখানে এটা ওপেন কন্টাক্ট দিবেন, দিয়ে এখানে Q 0.0 দিবেন, আর এখানে আউটপুট কি দিবেন, আউটপুটে একটা লাইট, তাহলে এই লাইটটা হচ্ছে এখানে আছে, এই লাইটটা কোথায় দিচ্ছেন, আপনি Q 0.1 এ দিচ্ছেন, তাহলে এখানে এটা দিবেন Q 0.1, ঠিক আছে। তাহলে এই Q 0.0 অন হইলে সাথে সাথে Q 0.1 অন হয়ে যাবে, কিন্তু এটা হলো ইনপুট সিগন্যাল, এটা হলো আউটপুট সিগন্যাল, ঠিক আছে। এটা হলো একটু গোল আর কি, মানে ব্র্যাকেটের মতো, এটা হলো ব্র্যাকেটের মতো, আর এটা হলো স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এই হলো, এইভাবে আমরা কি করতে পারি, ইলেকট্রিক্যাল সিম্বলকে সরাসরি কি প্রোগ্রামে কনভার্ট করতে পারি, বুঝে গেছে। এটাই হলো প্রোগ্রামিং বেসিক। একটা এই একটা জিনিসই কিন্তু আপনারা প্রোগ্রাম বুঝে গেলেন যে একটা প্রোগ্রাম আসলে কি হয়, এটা কিন্তু ডিজিটাল, অ্যানালগ না। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি তো সবই শিখিয়ে দিলেন, হ্যাঁ আমি তো প্রোগ্রামিং এখন লিখে ফেলতে পারবো। আপনি আসলেই পারবেন, আপনি যদি একটু ইউটিউবে ঘাটাঘাটি করেন, আর মনে করেন যে পোর্টালটা ইনস্টল দিয়ে আপনি যদি এইভাবে করে আপনি প্রোগ্রামিং করতে পারেন, নিজে নিজে ঘাটাঘাটি করতে পারেন, আপনার কারো কাছে কোর্স করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কোর্স কেন করবেন, মানে এই সমস্যা কথাবার্তা বলে 1 ঘন্টা বিড়ি তো 12টা বাজে দিলাম, কিন্তু আসলে বিষয়টা তা না। আপনি কোর্সটা করবেন এই কারণে, কোর্সটা করলে আপনার বিভিন্ন রকম ইনস এন্ড আউট আছে, ছোট 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 বিষয় আছে, যে জিনিসগুলো আসলে কোনো ইউটিউবে বা কোথাও আপনাকে ওইভাবে বলে দিবে না, আর কি ধরাই দিবে না, মানে আপনি কোথায় বাঁচবেন সেটা ধরাই দিবেন, ঠিক আছে। আমি কিন্তু বলতে পারবো যে আপনি এই ছোট প্রোগ্রামটা করতে গিয়া, মানে এই যে আমি যেটা এখন শিখালাম এটা করতে গিয়ে আপনি কোথায় কোথায় বাঁচবেন, এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে, এই সার্কিটটাকে আপনি প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করে আপনি একইভাবে ইনপুট আউটপুট কানেকশন করে আপনি একটা এটাকে চালাইতে, মানে আপনি পিএলসি তে প্রোগ্রামটা আপলোড দিয়ে আপনি এটাকে চালাইতে আপনার মানে অনেকগুলো জায়গায় ভুল করবেন। এই যে ভুল করবেন, কোথায় কোথায় ভুল করবেন, আমাদের কোর্সের আলাপ আলোচনার মাধ্যমে যখন আমরা কোর্স করাবো তখন এই ভুলগুলো নিয়েও আমাদের আলাপ হবে। যখন আলাপ হবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার লেগিংসটা কোথায় ছিল, বুঝা গেছে। আদারওয়াইজ আপনার যদি ওই খুবই অনুসন্ধানশীল একটা মন থাকে, আপনি যদি খুবই নিজে নিজে স্টাডি করতে পারেন নিজে অনেকে, তাহলে আপনি কোর্স ছাড়াও শিখতে পারবেন, ঠিক আছে। তো এই হলো মোটামুটি বিষয় কি, মানে আমি একটা পুরো একটা ক্লাসের একটু পার্ট আপনাদেরকে আমি
এখনই করাই দিলাম যাতে আপনারা বোঝেন আর কি যে আসলে আপনাদের কি শিখতে হবে, মানে কিভাবে কি করতে হবে। দেখেন জিনিসটা খুবই সোজা, হ্যাঁ। পিএলসি প্রোগ্রামিং অনেকে ভয় পায়, অনেকে মনে করে যে ওরে বাবা একটা মেশিন প্রোগ্রামিং করবো এই সেই হ্যান ত্যান। এগুলো কিচ্ছু না, হ্যাঁ। প্রোগ্রামিং খুবই সোজা জিনিস। কঠিন কোনটা? কঠিন হচ্ছে যে আপনাকে লজিকটা তৈরি করা, একটা মেশিনকে বুঝা, আন্ডারস্ট্যান্ডিং করা, একটা মেশিন কিভাবে চলবে, তার লজিক গুলা কি হবে, এইগুলাকে বুঝা, ইনপুট আউটপুট গুলাকে বুঝা, বুঝে সেই অনুযায়ী আপনি একটা লজিক সাজানো, এটা হলো গিয়ে ইম্পর্টেন্ট। একই জিনিস, একই কাজ, একই ইনপুট একই আউটপুট, একই কাজকে প্রোগ্রাম মানে ফাংশনিং করার জন্য এক এক প্রোগ্রামার এক এক ভাবে প্রোগ্রামটা লেখে। মানে কেউ ঘুরাই পেঁচায় লেখে, কেউ স্ট্রেট কাট লেখে, কেউ একটু মানে ডানে বামে গিয়া লেখে। তো কিন্তু কাজ কিন্তু একই হবে। তো এখন মনে করেন বিষয়টা অনেকটা এরকম যে ছোট বাচ্চাদেরকে বা ছোটবেলায় ড্রয়িং ক্লাসে যায় না, তো ছোট বাচ্চাদের সবাইকে ড্রয়িং শেখানো হয়, হ্যাঁ। তো ওদেরকে আসলে বোঝানো হয় যে, তাকে শেখানো হয় যে এইভাবে আঁচড়টা দিতে হয়, একটা চোখ আঁকলে এইভাবে আঁকতে হয়, একটা নাক আঁকলে এইভাবে আঁকতে হয়। কিন্তু আসলে কি সবাই কি সেম ভাবে ছবি আঁকতে পারে বড় হইলে? সে মানে শিল্পী মনটা কিন্তু সবাই থাকে না। যাদের মধ্যে আগ্রহ, মানে খুবই এটা নিয়ে মানে ফ্যাশন আছে, তারাই একমাত্র কি করতে পারে, মানে ছবি আঁকা আঁকিতে ভালো করতে পারে, তাদের ছবি জনপ্রসিদ্ধ হয়, আহ বিভিন্ন জায়গায় পুরস্কার পায়, হ্যাঁ। কিন্তু সবাই কিন্তু পারে না। এর মধ্যে মানে আমি বলবো যে 95%ই কিন্তু ঝরে যায়। ঠিক আছে, কয়জন চিত্র শিল্পীকে আমরা এখন চিনি? হ্যাঁ, শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাড়া আর কারো নাম তো মনে হয় আমি বলতেও পারবো না। ঠিক আছে। তো কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় দেখছি, আমার বাচ্চাকেও দেখি যে আমার ওয়াইফ বলে যে ওই স্কুলে কোথায় ড্রয়িং টয়িং আঁকা শিখায়, হ্যাঁ শিখাবে। তো আমি বলি যে ও শিখে লাভ কি, ও তো বড় হয়ে এটা হবে কিনা সন্দেহ আছে। না, শিখাইতে হবে। তো শিখানোটাই ইস্যু না, আপনাকে কোর্স করাটা ইস্যু না, ইস্যু হলো যে আপনি আসলে এটাকে ধরে রাখবেন কিনা, মানে এটা আপনার ফ্যাশন কিনা। আপনি পিএলসি শিখে আদৌ আপনি নিজের ক্যারিয়ারে পজিটিভ কিছু ইম্প্যাক্ট করবেন কিনা, নাকি এটা জাস্ট মানে সবাই শিখে তাই আমি শিখতে হবে, আমার একটা সার্টিফিকেট দরকার, হ্যাঁ। তো এরকম যদি হয় তাহলে আমি বলবো যে আমি ডিসকারেজই করবো যে না, দরকার নেই। তবে সবাই প্রোগ্রামার না হলেও, আপনি সবাই শিল্পী না হলেও, সবাই মানে চিত্রকর না হলেও, চিত্রের মর্ম বোঝার জন্য হলেও কিন্তু শেখা যায়। এটা একটা ব্যাপার। মনে করেন আমি ড্রয়িং, ছোটবেলায় ড্রয়িং শিখছি, আমি হয়তো বা ড্রয়িং এখন করি না, বা আমার ইন্টারেস্ট নাই, বাট আমি একটা ছবি দেখলে বুঝতে পারবো যে এই ছবিটা আসলে কত মুনশিয়ানা করে এই ছবিটা আঁকা হয়েছে, এই ছবির ভ্যালুটা কি, এটা আমি বুঝতে পারবো। তো আমাদের রিয়েল ফিল্ডে, বিশেষ করে ফ্যাক্টরি এন্ড এর যারা ইঞ্জিনিয়ার আছে, তাদের সবচেয়ে বড় সমস্যা কি, তাদেরকে ইঞ্জিনিয়ারদেরকে টেকনিশিয়ানরা মানতে চায় না, হ্যাঁ, বা জুনিয়ররা মানতে চায় না। কেন মানতে চায় না? কারণ উনি তো নিজেই জানেন, হ্যাঁ, মানে আমি তো নিজেই জানি না, তাহলে আমাকে মানবে কেমন? আমি শুধুমাত্র ইউনিভার্সিটি পাস আউট হয়ে আমার শুধু সার্টিফিকেট আছে বলে আমি আজকে একটা বড় পোস্টে ঢুকছি বলে সে আমার কথা শুনবে? বিষয়টা অনেকটা আমরা এরকমই এক্সপেক্ট করি, কিন্তু বাস্তবতা কিন্তু এরকম না। আমার প্রায় 17 ইয়ার্স ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি লেভেলে জব করার এক্সপিরিয়েন্স। আমি আহ, প্রথম শুরু করছিলাম আপনার প্রাইমেশিয়া লিমিটেড দিয়ে, সেখানে প্রায় 1 বছর আমি বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে ঘুরছি, ঘুরে ঘুরে বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে আমি অটোমেশনের সাপোর্ট দিতাম। তো সেই কোম্পানিটা ছেড়ে পরে আমি নিজেই ফ্যাক্টরিতে জয়েন করে ফেলছি। আমি ম্যাগনা গ্রুপে ছিলাম 3 বছর, সরি 2 বছর। এরপরে পার্টাক স্টার গ্রুপে ছিলাম 3 বছর। তো বর্তমানে পান্ডুগর গ্রুপের আন্ডারে ডেন ফুডস লিমিটেড বা ডেন কে আছি প্রায় 11 বছর। তো এই 17 বছরে আমি দেখছি যে আসলে উম, আমাদের ফ্যাক্টরির লোকজন কতটা জানে, বা ফ্যাক্টরি যারা আমাদের আন্ডারে জব করে তারা আমাদেরকে মানে কিনা, বা রেসপেক্ট করে কিনা। এখন রেসপেক্টটা কখন করবে? যখন আমি কাজ জানবো। এখন দেখেন, আপনার ফ্যাক্টরিতে যদি আপনি জব করেন, তাহলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে একটা মেশিনের ট্রাবল শুটিং জানতে হবে। এখন মেশিন ট্রাবল শুটিং তখনই জানবেন যেটা এই মেশিনটা কোন লজিকের উপরে চলে, সেটা যদি জানেন। আপনি যদি বুঝতে পারেন যে প্রোগ্রামার এই মেশিনটাকে কিভাবে প্রোগ্রাম করছে,
পিএলসি তে কোন প্রোগ্রামটা কিভাবে করছে, কোন লজিকে করছে, এই সূত্রটুকু যদি ধরতে পারেন আপনার ট্রাবল শুটিং ইজি হয়ে যায়। আপনি বুঝে ফেলবেন যে অমুক সেন্সরের সমস্যা হচ্ছে বলে মেশিন এখন উল্টোপাল্টা আচরণ করতেছে, বা অমুক জায়গায় সে এটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে, আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি প্রোগ্রামিং বেসিক না জানেন, আপনার যদি প্রোগ্রামিং সম্পর্কে আপনার কোনো আইডিয়াই না থাকে, ন্যূনতম ধারণাই না থাকে, আপনি ওই ট্রাবল শুটিং এ গিয়ে তো আপনি প্রবলেমে পড়ে যাবেন। তখন আপনার ছেলে বলে ট্রাবল শুটিং করে ঠিক করবে বা গুতা গাদা ঠিক করবে, 2 দিন 3 দিন লাগায় ঠিক করবে, কিন্তু আপনাকে আর রেসপেক্ট করবে না, ম্যানেজমেন্টও আপনাকে আর পছন্দ করবে না, বললো যে আরে দূর ওরে আনছি, ও তো কিছুই জানে না। হ্যাঁ, এই হলো একটা বিষয় আর কি। তো আপনি যদি কোর্স গুলো করেন, এখানে করেন বা যেখানেই করেন, কোর্স গুলো করেন, তাহলে অ্যাটলিস্ট আপনার একটা আইডিয়া হবে। আর আমি যদি এই কোর্সের সাথে আপনাদের সাথে থাকি, তাহলে আপনাদের এখানে একটা অ্যাডভান্টেজ হবে, যে কারণ আমি 17 বছর ধরে ফ্যাক্টরি দেখে বড় হয়েছি, মানে আমার ক্যারিয়ার ফ্যাক্টরিতেই মানে এখন পর্যন্ত আছে আর কি। তো ফ্যাক্টরি গুলার মানে আসলে ভিতরে কি হয় না হয়, কোন মেশিন কিভাবে কাজ করে, কোন মেশিনের জন্য আসলে কি লজিক দিতে হয়, এগুলো আমার খুব ভালো জানা আছে আর কি। ঠিক আছে, মোটামুটি আইডিয়া আছে। তো সেই এক্সপিরিয়েন্সটা, 17 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো, এটা একটা পজিটিভ দিক। এই হলো বিষয় আর কি। তো আমার মনে হয় আমার দিক থেকে আমি আর আজকে আপনাদের কিছু দেখাতে চাই না আর কি। থ্যাংক ইউ। আহ আপনারা যদি কোর্সটা করেন, তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আহ আর যদি এখন আমাকে যদি কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড, খুব বেশি না, মানে কোর্স বা কোর্সের বাইরেও কোশ্চেন করতে পারেন। আর অ্যাডভান্টেজ বিডি সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে সেটা আপনাদেরকে আনসার দিবে। অ্যাডভান্টেজ বিডি সোহেল আছে এখানে পরিচালক, তো সে আপনাদেরকে আনসার দিবে আর কি। আর আমাকে যদি কোশ্চেন করতে চান, তাহলে বলেন, নাম ধরে বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের দেশে অটোমেশন সেক্টরটা স্যার অনেকেই জানে না যে বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টরে এত বড় একটা স্যার সম্ভাবনার দুয়ার আছে স্যার। এটা স্যার আমাদের মতো যারা ইঞ্জিনিয়ার আছে তারা স্যার অনেকে অনেক পিছনে আছে স্যার। এর জন্য এটাতে কিভাবে মানে সামনের দিকে আগানো যায় স্যার? আচ্ছা, একটা জিনিস হলো যে অটোমেশন, আমি একটা কথা বলি, আমি একটা ইয়েতে আপনাদেরকে আসলে এটা দেখাতে চাইছিলাম, বাট স্লাইডটা খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি 4 বলে একটা শব্দ আসছে, এটা তো আপনারা জানেন। হ্যাঁ, ইন্ডাস্ট্রি 4 বা আই জেনারেশন 4, ঠিক আছে। তো আইআর ইন্ডাস্ট্রি স্যার। 4 এ এখন কি আছে? হ্যাঁ, তো বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, IR 4 বলে এটাকে, 4.0 যেটাকে বলে। তো এখানে কি আছে দেখেন, আপনার একটা ইন্ডাস্ট্রি এখন কোথায় চলে গেছে? মনে করেন আপনি বাসায় এখন রাতের 12টা বাজে, আপনার হঠাৎ খিদা লাগছে, ঠিক আছে। আপনি কি করলেন? মোবাইলটা বের করে আপনি ফুড পান্ডা একটা অ্যাপস খুললেন, খুলে আপনি সেখানে একটা খাবার সিলেক্ট করে দিলেন, আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যে আপনার সামনে খাবারটা চলে আসবে, আপনি খাবারটা খাইলেন। তাহলে এই যে দেখেন, ইন্টারনেটের মাধ্যমে আপনি একটা ইন্ডাস্ট্রিকে জীবিত রাখলেন। সেই ইন্ডাস্ট্রিটা কি? ফুড ইন্ডাস্ট্রি, মানে ফুড সাপ্লাই ইন্ডাস্ট্রি, ঠিক আছে। রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্ট বিজনেসটাকে আপনি কি করলেন? ইন্টারনেটের মাধ্যমে কানেক্টে আপনি তাকে কি করলেন? এই পারপাস সার্ভ করবেন। তাহলে এটা একটা অটোমেশন না? দিস ইজ এন অটোমেশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসে দেখেন, আপনি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির কথা যদি চিন্তা করেন, দেখেন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রিতে আপনার, আমি চায়নাতে গেছি কিছুদিন আগে। তো চায়নাতে দেখলাম যে ওদের সিস্টেম মানে খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনি বিশ্বাস করেন, মানে একটা অ্যাপস, অনলি ওয়ান অ্যাপস দিয়ে আপনি সারা দিন মনে করেন যে চায়নাতে কাটায় আসতে পারবেন। মানে আপনার 24 আওয়ার্স ওই একটা অ্যাপস দিয়ে আপনার সব কাজ সারিয়ে ফেলবেন। আপনার ট্রেনের টিকিট লাগতেছে, ওই অ্যাপসে ঢোকেন, ট্রেন ট্রেন লেখা সার্চ দেন, কি কি ট্রেন লাগবে, ওখান থেকে টিকিট করতে পারবেন। ওইখানে টিকিট অটো চলে আসবে, কিউআর কোড চলে আসবে। আপনি যখন ট্রেনে উঠতে যাবেন, তখন পাসপোর্টের মতো আপনি ওইটা ওখানে ধরলে আপনাকে গেট খুলে যাবে, আপনি ঢুকে যাবেন ট্রেনে, মানে স্টেশনে ঢুকতে পারবেন। এরপরে আপনার ট্রেনে উঠবেন, ট্রেনের মধ্যে আপনাকে চেক করলেও আপনি ওই কিউআর কোড দেখাই দিবেন ওই অ্যাপস এর মধ্যেই, ঠিক আছে, ঝামেলা শেষ। আচ্ছা, একইভাবে আপনি মনে করেন ইয়াতে আপনি রেস্টুরেন্টে খাইতে গেলেন,
হ্যাঁ, বা কোথাও খাইতে গেলেন, খাই আপনি বিল দিবেন কিভাবে? আপনার কাছে তো চাইনিজ টাকা নেই বা ডলার আছে বা এটা আছে, এত হ্যাসেল নাই। আপনি ওই অ্যাপসে ঢুকবেন, ঢুকে ওখানে কিউআর কোডটা, ওই কোম্পানির কিউআর কোড আছে ওখানে, শুধু আপনি রেস্টুরেন্টে ওখানে কিউআর কোড দেওয়া থাকে, দিলেন, আপনার বিলটা আপনি ওখানে ক্লিক করে দেন, অনেকটা ওই যে ইয়ার মতো, এখন বিকাশের পেমেন্ট সিস্টেমের মতো দিলেন, অটোমেটিক আপনার ওই অ্যাকাউন্ট থেকে আপনার যে ভিসা কার্ড বা মাস্টার কার্ড যেটাই আপনি ওই অ্যাপস এর সাথে অ্যাড করে রাখছেন, ওখান থেকে অটোমেটিক টাকা কাইটা আপনাকে ওই চাইনিজ টাকা ওখানে কনভার্ট করে ওদেরকে পৌঁছে দিবে। আচ্ছা, আপনি মনে করেন যে এখন আপনার একটা ট্যাক্সি দরকার, আপনি ওই অ্যাপসে, একই অ্যাপস এর মধ্যে ডিডি ট্যাক্সি নামে আছে, আপনি ওখানে ক্লিক করবেন, আপনি ওই যে বাংলাদেশে উবার যেরকম, ওই উবারের মতো আপনার সামনে গাড়ি চলে আসবে, আপনি উঠে যাবেন। ওই তো চাইনিজ ভাষা আমি তো বুঝি না, আর আপনিও বুঝবেন না, ওরাও বুঝবেন না, আপনার বুঝার দরকার নেই। ও আইসা ঠিক আপনার বরাবরই দাঁড়াবে। হ্যাঁ, দাঁড়ায় সে আপনার ওই যে কিউআর কোড ইয়েটা দেখবে, দেখে আপনাকে দেখবে, দেখে আপনাকে চিনবে, তখন সে আপনাকে দেখাবে যে তুমি সেই। আপনি উঠে যাবেন। উঠে যাওয়ার পরে সে, আপনার কোনো কথা বলার দরকার নেই, যে ডেস্টিনেশন দিচ্ছেন ও ওখানে গিয়ে আপনার নামাই দিবে। নামাই দিয়ে আপনার ওই ওই অ্যাপস থেকে অটোমেটিক টাকাটা ওটা না আমাদের সাথে কথা কও। না না, আমি আপনার আসতেছি, আপনার মূল কথায় আসতেছি। তো এই যে অটোমেশনটা হচ্ছে দিনকে দিন, ব্যক্তিগত জীবনে অটোমেশনটা চলে আসতেছে, তাহলে আপনি কি মনে করেন যে ফ্যাক্টরি পিছিয়ে থাকবে বা ইন্ডাস্ট্রি গুলো পিছিয়ে থাকবে? ইন্ডাস্ট্রি গুলোর এত সময় কোথায় যে একটা মেশিনের জন্য 10 জন 15 জন 20 জন মানুষকে আটকায় রাখার, যেটা আগে হইতো। সিম্পলি আমার ফ্যাক্টরিতে কয়দিন আগে একটা নতুন কনভেয়ার বানানো হয়েছে আর কি। হ্যাঁ, তো ওই কনভেয়ার বানানোর পরে একটা কোন বিস্কিট এক কনভেয়ার থেকে আরেক কনভেয়ারে ট্রান্সফার হচ্ছে। তো ট্রান্সফার হতে গিয়ে ওইখানে দেখা যাচ্ছে যে আগের কনভেয়ারের ওইটা হলো মেশিনের সাথে আসছে, আর আমরা একটা নর্মাল কনভেয়ার বানিয়ে দিচ্ছি। তো ওই কনভেয়ারটা এটার সাথে লাগানো আছে। এখন দুইটা সিনক্রোনাইজিং করা নাই, সিনক্রোনাইজ করা নাই, এটা এটার স্পিডে চলে, ওই মেশিনেরটা মেশিনের স্পিডে চলে। তো এখন দুইটাকে সিনক্রোনাইজ কিভাবে করতে হবে? কিছু না, দুইটা জাস্ট আমি দুইটা সেন্সর দিয়ে ওকে একটা ইয়ে করে অটোমেশন করে দিলাম, যে প্রথমটা আসবে, আইসা ওটা ধাপে ধাপে আসে, একটু একটু করে থেমে থেমে প্রোডাক্টটা দেয়। তো আসবে, থামবে, সে প্রোডাক্টটা দিবে, তারপর দ্বিতীয়টা চালু হবে, ও টান দিয়ে যাবে, এ আবার চালু হলে এ বন্ধ হবে, এ বন্ধ হলে এ চালু হবে, এরকম লজিক দিয়ে করে দিলাম, একদম সুন্দর সিনক্রোনাইজেশন হয়ে গেছে। তো ওইখানে প্রথম যে কদিন করি নাই, ওই কদিন দুইটা লোক ওখানে দাঁড় করে রাখা লাগছে। কেন? ওই যে প্রোডাক্ট এখান থেকে ওখানে পড়তেছে, কিন্তু সিনক্রোনাইজিং না হওয়ার কারণে ঝামেলা হচ্ছে, ওরা আবার হাত দিয়ে হাত দিয়ে ঠিক করে দিচ্ছে। তাহলে এই যে দুইটা লোককে প্রতিদিন, হ্যাঁ, দেখা যাচ্ছে ওরা এক একটা লোকের জন্য, এগুলো যেহেতু ডেইলি মানে পার্মানেন্ট এমপ্লয়ি না হয়তো বা, তো এই যে পার্মানেন্ট এমপ্লয়ি না, তো ওর জন্য মিনিমাম ওদের জন্য 500 500 করে 1000 টাকা পার ডে দেওয়া লাগছে। তাহলে এই যে পার ডে 1000 টাকা করে দেওয়া লাগছে দুইজন লোকের জন্য, মাসে কত টাকা? মাসে 30,000 টাকা। তাহলে বছরে কত? 3 × 36,000 টাকা, মানে 3,60,000 টাকা। আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার সিম্পল ছোট্ট একটু কাজের মাধ্যমে, একটা ছোট্ট প্রোগ্রামিং এর মাধ্যমে কত 15-20 হাজার টাকা খরচ করে আপনি কি করলেন? একটা ছোট্ট অটোমেশন করে দিলেন, ওইখানে একটা সিনক্রোনাইজিং এনে দিলেন। আপনার কোম্পানির বছরে 3,60,000 টাকা প্রফিট হলো। আপনার 5 বছরে কত টাকা আসবে? 10 বছরে কত টাকা আসবে? বুঝতে পারছি বিষয়টা? অটোমেশন কেন দরকার? ফ্যাক্টরি গুলো এখন কেন অটোমেশন করে? একটা সময় কেউ অটোমেশন করতো না। একটা সময় বাংলাদেশে অটোমেশনের কনসেপ্টই ছিল না। মানুষ করতো কি, একটা মেশিন কিনে নিয়ে আসলে বিদেশিরা প্রোগ্রাম ঢুকাই দিত, আর বিদেশিরা প্রোগ্রাম ঢুকাই দিয়ে ওই মেশিনটা বাংলাদেশে আসতো, মেশিনে কোনো সমস্যা হলে কোম্পানি গুলো করতো কি, হা করে তাকায় থাকতো কবে বিদেশি আসবে, 15 দিন 20 দিন পরে আসবে, ও আইসা মেশিন ঠিক করবে, ঠিক করে এরপরে 15-20 দিন গেছে গায়ের মধ্যে, হ্যাঁ, ওর প্রোডাকশন বন্ধ, পুরো ফ্যাক্টরি বন্ধ, লোকজন বসে বসে ঘুমায়। আমার নিজের লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স আছে 2011 সালে। আমি তখনো বিয়ে করি না, মানে বিয়ে করার আগে আগে, এটা আল্লাহ তালার একটা মানে ইশারা আর কি। আমি তখন মেঘনা গ্রুপে জব করি, তো প্রাইম এডিবল অয়েলের একটা কোম্পানির একটা প্রাইম এডিবল অয়েল, এটা হলো মেঘনা ঘাটে, ওদের একটা মানে পুরো অয়েল মিলের মেইন পিএলসিটা নষ্ট হয়ে গেছে, সিমেন্সের ছিল, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পরে এরা এটা মালয়েশিয়া থেকে এই প্ল্যান্টটা নিয়ে আসছিল, তো বন্ধ। তো এখন তারা কি করলো, খবর দিল, মানে তারা ওই ওই কোম্পানির সাথে যোগাযোগ করলো। তো কোম্পানি ওরা বললো যে আমাদের ইঞ্জিনিয়ার খুব ব্যস্ত, আরো কয়েক জায়গায় শিডিউল আছে, ওই শিডিউল শেষ করে তারপর তোমার এখানে আসবে। ও আসতে আসতে ওর 10-15 দিন লাগবে। আর ও আসার পরে ওর হোটেলের মানে বিমানের টিকিট, হোটেল, তার প্লাস ওর মধ্যে 15 লাখ টাকা না কত লাখ টাকা ওর ওই আসা যাওয়া মানে খরচ আর কি, সব মিলে জুলে 30-35 লাখ টাকার এস্টিমেশন আছে, প্লাস
15 থেকে 20 দিন সময় লাগবে। তো সবকিছু মিলায় তাদের তারা হিসাব করে দেখলো যে আমার সবকিছু কমপ্লিট করতে হবে 1 মাসের আগে এই প্ল্যানটা চালু হবে না। তো এর মধ্যে তো আমার টাকাও গেল, সবই যাবে। তো তারা কি হলো, লোকালি খোঁজ খবর শুরু করলো যে লোকালি কারা এগুলো করে বা করতে পারে। তখন বাংলাদেশে খুব বেশি কেউ অটোমেশন করতো না আর কি। তো তখন ডানা ইঞ্জিনিয়ার্স ডানা ডানা ইঞ্জিনিয়ার্স গ্রুপের ওদের আহ, ডা- ওরা তখন ওই যে ডেল্টা পিএলসির বাংলাদেশে এজেন্ট ছিল। তো ওখানে আমার এক ফ্রেন্ড থাকতো, মানে জব করতো, হচ্ছে শাহাবুদ্দিন। সে আবার অ্যাডভান্টেকের অ্যাডভাইজার। তো এক্সেলটেক ইঞ্জিনিয়ারিং এর বর্তমান এমডি। তো সে তখন ডানা ইঞ্জিনিয়ার্স এর সাপোর্ট ইঞ্জিনিয়ার ছিল, মানে পিএলসি প্রোগ্রামিং এগুলো নিয়ে কাজ করতো আর কি। তো মানে সে এই কাজটা পাইছে, পাওয়ার পর আমাকে বললো যে রায়ন ভাই, আমি তো প্রোগ্রামিং বুঝি কিন্তু আমি তো ফ্যাক্টরি বুঝি না, মানে আমি তো মেশিন বুঝি না, মেশিন কিভাবে কাজ করে এটা বুঝি না। তো আমার কাছে এরকম একটা অফার আছে, চলেন তো যাই দেখি, দুইজনে গিয়ে দেখি আসলে কি। তখন আমি ম্যাগনা গ্রুপে জব করি। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি। তো ও আসলো মেঘনা ঘাটে, আমি সন্ধ্যার পরে ওর সাথে দেখা করলাম, দুইজনে গিয়ে দেখলাম, দেখে টেকে ওরে বললাম যে হ্যাঁ, এটা ভেরি মাচ পসিবল, এটা করে ফেলা সম্ভব, আমাদের হয়তো বা বড় জোর 1 সপ্তাহের মতো লাগবে। ঠিক আছে। তখন সে বলতেছে রায়হান ভাই, আপনি শিওর যে আমরা পারবো? আমি যে মানে ও ভয় পাচ্ছে যে এত বড় প্ল্যান, এতগুলো ইনপুট আউটপুট, আপনার প্রায় আমাদের 80টা ইনপুট আউটপুট ছিল, অ্যানালগ প্লাস ডিজিটাল মিলে। ওখানে প্রচুর ভালভস আছে, প্রচুর মোটর আছে। হ্যাঁ, ভালভস এবং মোটর, স্টিম এগুলোই আছে, মানে একটা অয়েল মিলে। তো পরবর্তীতে তখন সে করে কাজটা নিল। তো সে তার ডানা গ্রুপের সাথে কথা বলছে, তার বসের সাথে কথা বলছে যে আমি একজন মানে ফ্যাক্টরি এক্সপার্ট কে আমার সাথে রাখবো। উনিও পিএলসি প্রোগ্রামিং জানে, বাট উনি ফ্যাক্টরি এন্ডে জব করে। তো ওনাকে আমি সাথে রাখবো, আমার এটাই হবে, আমি একার পক্ষে সম্ভব না। তখন ওনারা রাজি হচ্ছে। ওদের আসলে তখন প্রজেক্ট করা দরকার খুব, যে মানে তারা ডেল্টার ব্র্যান্ডের বাংলাদেশে এজেন্ট, কিন্তু তারা বড় কোনো প্রজেক্ট করে নাই। তো তার বসের কথা ছিল একটাই, যে প্রফিটের দরকার নাই, আগে প্রজেক্ট করে আমাদের একটা শোকেস তৈরি করো, যে আমাদের প্রোফাইলটা ভারী করো। তো তারা করলো কি, প্রজেক্টটা নিল। তো আমি তাদের সাথে ওখানে টানা প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম, রাত দিন আমরা একসাথে কাজ করতাম দুইজনে। আমি বিভিন্ন ওই অপারেটরদের সাথে আলাপ করে করে কিভাবে কোন প্রসেসের পরে কোন প্রসেস কাজ করে, কখন কোন ভালভটা খোলে, কখন কোন ভালভটা বন্ধ হয়, কোন সেন্সর গুলা ওকে কি ইনপুট দেয়, এগুলা নিয়ে অপারেটরদের সাথে, প্ল্যান্ট ম্যানেজারের সাথে, সবার সাথে বসে 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 আলাপ করে করে আমি একটা লজিক সাজালাম। সেই লজিকটা আমি শাহাবুদ্দিনকে দিলাম যে এইভাবে করো, চলো। তা তখন আমরা দুইজনে বসে বসে সেই করে, আমাদের প্রায় 12 থেকে 13 দিন লাগছে এই পুরো প্রজেক্টটাকে একদম সাকসেসফুলি ডান করে। আমরা যেদিন ট্রাকে, মানে ওদের ওই যে ট্যাঙ্কার গুলাতে যেদিন অয়েল দিতে পারলাম, অয়েল দিয়ে যেদিন আমরা বেরোয় আসলাম, মানে সেদিন মানে আহ, দারুণ একটা ফিলিংস কাজ করছে আর কি, যে ইয়েস, উই হ্যাভ ডান, হ্যাঁ, সামথিং স্পেশাল, যে আমরা বাংলাদেশের ইঞ্জিনিয়াররাও একটা পুরো প্ল্যান হতে পারে। তো সামহাও ওই প্রজেক্ট সাকসেসফুল হয়েছে। এবং ইন্টারেস্টিং, এর 15-20 দিন পরে আমার বিয়ে মানে বিয়ের, আমি তখন তো মেঘনা গ্রুপে চাকরি, খুবই অল্প বেতন, আমার তো বিয়ে করার টাকাও নাই পকেটে। তখন স্বাভাবিক যা হয় আমাদের ইঞ্জিনিয়ারদের, প্রথম দিকে তো বেতন থাকে না। তো বাপ মায়ের টাকায় বিয়ে করতে হয়। তো বাপ তো টাকা দিছে বিয়ে করার জন্য, ঠিক আছে, হয়তো বিয়ের খরচটা হয়তো বাপ চালাবে, ঠিক আছে, কিন্তু বউ বউয়ের খরচটা বাপ দিবে না। বা বিয়ের পরে কোথাও একটু ঘুরতে টুরতে গেলাম, শ্বশুর বাড়িতে গেলাম, ওই টাকা তো আর দিবে না। তো খুবই ইন্টারেস্টিং, তখনকার সময় 2011 সালে আমাকে এই ডানা ইঞ্জিনিয়ার্স তখন আমাকে 1,20,000 টাকা দেয় এই প্রজেক্টটা করার জন্য। যেটা অকল্পনীয়, মানে ওই টাইমে 1,20,000 টাকা আমার কাছে বহুত টাকা, কারণ আমি তখন বেতনই পাইতাম কত, 18,000 টাকা। মানে বুঝে গেছে। এটা ওয়াজ মানে এটা, আমি বলবো যে সৃষ্টিকর্তার একটা ইশারা হইতে পারে, যে আমার কাছে টাকা নাই, হয়তো বা উনি আমাকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে। আরেকটা হলো যে মানে এই যে সাকসেস, এটা আমার লাইফে স্টিল নাও আমি মনে করি যে এটা আমার লাইফে একটা বড় ধরনের সাকসেস। তো কেন আপনি শিখবেন, কেন আপনার দরকার, আপনি আশা করি এই গল্পগুলো থেকে আপনার একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত যে কেন আপনি আসলে শিখবেন। একজন ফ্যাক্টরি ইঞ্জিনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে জানা কেন দরকার। আমাদেরকে কেন রেসপেক্ট করে না মালিকরা, মালিক পক্ষ আমাদেরকে কেন রেসপেক্ট করে না? কারণ তারা আমাদেরকে বিশ্বাসই করে না। হ্যাঁ, যে বিশ্বাস করে না যে আসলে ও পারবে কিনা, ও আমার এত কোটি টাকার মেশিন নষ্ট করে ফেলবে কিনা। কিন্তু আপনি যদি তাকে ছোট ছোট দুই একটা কাজ দেখাইতে পারেন, যেখানে আপনি তাকে কাইজেন করতে হবে। আপনি জানেন যে ইন্ডাস্ট্রিতে আমরা কাইজেন বলে একটা শব্দ আছে, যেটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ভাষা। কাইজেন কাইজেন মানে হলো যে একটা প্রসেসকে ইমপ্রুভমেন্ট করা। একটা প্রসেস আপনার বর্তমান যেভাবে চলতেছে এইভাবে হয়তোবা সে মিনিটে 20টা আউটপুট দেয়,
আপনি ওই প্রসেসটাকে একটু ডেভেলপ করে যদি মিনিটে 22টা বা 23টা বা 25টা আপনি ইনপুট আউটপুট বের করতে পারেন, তাহলে এটা হলো প্রসেস ডেভেলপমেন্ট। এটাকে বলে একটা কাইজেন করলেন। বা একটা প্রবলেম, এখানে মাল নষ্ট হতো, তাতে আপনি ওখানে কিছু সিস্টেম ডেভেলপ করলেন যাতে ওখানে আর মাল নষ্ট হয় না, তাহলে আপনার এখানে একটা ভালো অ্যামাউন্টের সিংস আসতেছে। এগুলোকে বলে কাইজেন। তো আপনি যদি প্রোগ্রামিং জানা থাকে, আপনি ছোট্ট ছোট পিএলসি দিয়ে আপনি অল্প টাকায় 20,000 25,000 টাকায় আপনি একটা ছোট্ট প্রবলেম সলভ করে দিলেন, যে প্রবলেমটা আপনার লাখ টাকা ইম্প্যাক্ট ফেলবে পার মান্থ। তখন মালিকরা আপনাকে বিশ্বাস কেন করবে না? মালিকরা আপনাকে বিশ্বাস, আমি ড্যান ফুডসে 11 বছর, আজকে ড্যান কেকে আমার 11 বছর। আমি যদি মানে আমার এরকম একটা অবস্থা হয়েছে যে আমি এখন বিরক্ত হয়ে যাচ্ছি যে আর কত চাকরি করবে কোম্পানিতে, কিন্তু মালিক পক্ষ বলে বা বাকিরা শুনতেই পারে না। মানে ওরা শোনার বলতে কি, মানে এমন ব্যবহার করে যে মানে আমি যে বলবো যে স্যার আমি গেলাম, থাকেন আপনারা, মানে এই শব্দটা বলার মতো আমার আসলে সুযোগ দেয় না, স্কোপ দেয় না। যখন বিভিন্ন প্রজেক্ট করতেছি, বিভিন্ন নতুন নতুন প্রজেক্ট করতেছি, মেশিনারি জানতেছি, এটার জন্য দেশের বাইরে যাওয়া লাগলে পাঠাইতেছে, বিভিন্ন নিজের ইচ্ছে মতো কাজ করতেছি, যখন যেটা লাগে খরচ করতেছি, মানে মনে হয় যেন নিজের বাড়ি চালাইতেছি এরকম মনে হয়। এই যে ফিলিংস তো একদিনে তৈরি হয়নি, এটা তো জানার কারণে হয়েছে। এটা এটা নিশ্চয়ই earn করতে হয়েছে। এটা নিশ্চয়ই ওনারা নিশ্চয়ই আমাদেরকে সার্ভ মানে পারপাস সার্ভ করতে পারবে, হ্যাঁ। যার কারণে তো তারা আমাকে রেসপেক্ট করতেছে বা আমাকে একটা কমফোর্ট জোন। এই জিনিসগুলো আপনারা যদি শিখেন না, না শিখলে আসলে বুঝতে পারবেন না আপনার লাইফের চেঞ্জেসটা কোথায় আসবে। আমি অনেক ইঞ্জিনিয়ারকে দেখছি, হ্যাঁ শিখবো ভাই করবো ভাই, আচ্ছা আরো কয়েকদিন যা, আচ্ছা একটু ম্যানেজমেন্ট স্কিল বাড়াই না, এই করতে করতে তারা জীবনে শিখা হয় না, আজীবন সে ম্যানেজমেন্টই করে যায়, কিন্তু কেউ তার দাম প্রাণ ভাই, আবু দুই সাইদ দিন ভাই, পরে আপনার আসলে একটি কোশ্চেন করতে চাচ্ছেন, প্লিজ কি বলতে চাচ্ছেন বলেন স্যার। দেখবেন আপনার যখন একটা ফ্যাক্টরি। সালাম আলাইকুম। জি স্যার আমি ওয়ালাইকুম কি সালাম। কোশ্চেন করব? জি বলেন বলেন। স্যার আমার কোশ্চেনটা মানে কোনো টেকনিক্যাল কোশ্চেন না, এমনি ইন জেনারেল কোশ্চেন আর কি। আমি আসলে একটা মানে ইন্ডাস্ট্রিতে আছি আর কি। তো আমি যেটা মানে আমার উপলব্ধি থেকে বলতেছি আর কি, যে ধরেন আমাদের যেই মানে অটোমেশন গুলা আর কি, যে মেশিনের যে অটোমেশন গুলা, এগুলা আসলে সাপ্লায়াররা যখন মানে কোম্পানির মালিক যখন মেশিনারিজ গুলা কিনে, সাপ্লায়ার মানে বেশিরভাগই চাইনিজ সাপ্লায়ার, তো ওনারা মানে পুরা ডিজাইনটা মানে পুরা সিস্টেমটা সহ বিক্রি করে আর কি কোম্পানির কাছে। তো দেখা গেছে জি যে মানে পরে মানে ওই কি বলে ওই মানে পিএলসির যেই প্রোগ্রাম ব্যাকআপ ট্যাকআপ এগুলা, অ্যাক্সেস বা মানে লগইন যেই ক্রেডেনশিয়াল গুলা, এগুলো ওনারা কিন্তু শেয়ার করে না সাধারণত। এমনি মানে অপারেশন গুলা বুঝাই দেওয়া যায়। তো আমার কোশ্চেনটা হলো আচ্ছা। এরকম স্যার, মানে ধরেন মানে আমাদের ইন্ডাস্ট্রিতে এমনিতে ধরেন ব্রিলিয়ান্ট মানুষজনের তো অভাব নেই আসলে, বুয়েট রুয়েট চুয়েট কুয়েট বা ধরেন বিদেশে যাইও তো আমাদের ইঞ্জিনিয়ার কাজ করতেছে। কিন্তু এই সেক্টরটাতে স্যার মানে মানে আমাদের মানে মানুষজন আসলে মানে কমপ্লিট ডিজাইন গুলা করতে পারতেছে না কেন? মানে অটোমেশন গুলা আমি দেখতেছি যে ধরেন মানে আমার আমার নিজের ইন্ডাস্ট্রির একটা মানে ছোট একটা মানে এক্সপিরিয়েন্স বলি। ধরেন একটা মেশিনে মানে সিম্পল একটা রোলারের একটা মানে মানে ইয়া হয়েছে আর কি, ওইটা চলতেছে না। তো দেখা গেছে যে মানে আমরা এখান থেকে মানে রাউটার দিয়ে কানেকশন করে দিলাম, চাইনিজ ইঞ্জিনিয়াররা দেখা গেছে যে মানে 5 সেকেন্ডে ওইটা ওরা মানে ওইটারে এই, ঠিক করে ওরা মেশিন চালাই দিছে। মানে 2-3 দিন মেশিন বন্ধ, ওরা 5 সেকেন্ডে ওইটারে চালাই দিছে। তো আমরা হুম। বুঝলাম আর কি ওরা ওদের এগুলা মানে বিজনেস পলিসি থাকে, ওদের 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 কাছে যাতে কোম্পানি বাধা থাকে, যাতে যা কয় তা শোনে, মানে এই ধরনের মানে ওরা ট্রিক করে মাঝে মাঝে। বুঝতে তো আমার বুঝতে কোশ্চেন পারছি। স্যার, মানে আমরা হ্যাঁ, এগুলা আপনার মানে আপনার আমি জি আমার কথা বলতেছি না, ধরেন আমার থেকেও তো ব্রিলিয়ান্ট পোলাপাইন আছে। হ্যাঁ, বইয়ের টুয়ের থেকে কত মেধাবী পোলাপাইন তো এমআইটি ওই অক্সফোর্ডে পড়তেছে। তো এই ধরনের পোলাপাইন থাকতেও কেন ধরেন আমরা এই ইন্ডাস্ট্রিটাতে জি মানে মানে
মানে এই ইন্ডাস্ট্রির অটোমেশনটা হাতে নিতে পারতেছে না আর কি। এখনো মালিকরা ধরেন চাইনিজ ইঞ্জিনিয়ারের পিছনে মানে না, ঘুরতেছে। এটা আমি বলি, এটা হয়েছে একটা, এটা দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে ওই লেভেলে মেশিনারিজ তৈরি হয় না। আপনার মেশিন কিনতেছেন চাইনিজদের কাছ থেকে, তাহলে চাইনিজরা আপনাকে প্রোগ্রাম সহ তো দিবে, তাই না? সে তো আর প্রোগ্রাম ছাড়া মেশিন দিবে না। তো এখন বাংলাদেশে যদি মেশিন কোনো প্রতিষ্ঠান মেশিন ম্যানুফ্যাকচার করে, তখনই তো সে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা তখন বেশি বেশি সুযোগ পাবে। তারা এক একটা কোম্পানিতে প্রোগ্রামার হিসেবে কাজ করবে, তার সিরিজ অফ মেশিন ওই কোম্পানি তৈরি করবে। তো ওই মেশিনের প্রোগ্রামিং কাজগুলো সব বাংলাদেশি ইঞ্জিনিয়াররাই করবে। তখন বাংলাদেশ থেকে মেশিন অন্য দেশে যাবে, ওই দেশের লোকজন তখন বাংলাদেশি ইঞ্জিনিয়ারকে কল দিবে যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, করে দাও। ঠিক আছে, এটা গেলো একটা কারণ। এখন আমাদের দেশে যেহেতু মেশিন ম্যানুফ্যাকচারিং হয় না, হ্যাঁ, বা খুব হচ্ছে কিছু ইদানিং, কিন্তু সেটাও খুব অল্প পরিসরে, ছোট পরিসরে, যার কারণে এই সেক্টরের প্রতি মানুষের একটু মানে ইঞ্জিনিয়ারদের, বিশেষ করে বইয়ের চরিত্রে যারা আছে তাদের আগ্রহটা একটু কম। ঠিক আছে। তো আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে ফ্যাক্টরি এন্ডে আমরা যারা আছি তাদের আগ্রহের অভাব। ঠিক আছে, দেখেন চাইনিজ ও মেশিন দিয়ে গেছে, ওর মেশিনের প্রোগ্রামে কোনো ঝামেলা হয়েছে, ও আপনাকে খুব বেশি অ্যাক্সেস দেয় না। এই কারণে, কারণ আপনি তো আসলে প্রোগ্রাম সম্পর্কে যে আইডিয়া নাই আপনার, যেহেতু আপনার আইডিয়া নাই, সেহেতু সে আপনার হাতে যদি এটা দিয়ে যায়, ও সবকিছু ওপেন করে দিয়ে যায়, তাহলে আপনি এটাকে মিস ইউজ করবেন, মানে বারবার ঝামেলা করবেন আর তারে ডিস্টার্ব করবেন। এই জন্য সে সবকিছু পাসওয়ার্ড মাসওয়ার্ড দিয়া লক করে, যেটুক আপনাকে জানাইলে সে সেফ থাকবে, ওটুকুই আপনাকে জানাইয়া সে চলে যাবে। এখন আমার আমার জানা মতে, আমি ড্যান ফুডস এর জন্য যতগুলো মেশিন এই পর্যন্ত, যতগুলো প্রজেক্ট, আমি কেক প্ল্যান্টের 3টা লাইন, এরপরে ব্রেড প্ল্যান্ট, তারপরে আরো এদিকে টর্টিয়া প্ল্যান্ট, আরো কয়েকটা প্ল্যান্ট আমি নিয়েছি। আমি বিভিন্ন দেশ থেকে মেশিন কিনছি, পারচেস করছি। আমার স্টেট কথাবার্তা একটাই ছিল যে ভাই তোমার কাছ থেকে আমি মেশিন কিনবো যদি তুমি আমাকে, আমি বলে দিছি তাকে কোন ব্র্যান্ডের পিএলসি দিবে, আমি বলে দিছি তোমার তোমার প্রোগ্রামার কোন ব্র্যান্ডের পিএলসি করে, মানে তোমরা কোন ব্র্যান্ডের পিএলসি দিয়ে প্রোগ্রামিং করো। তো ওরা বলছে যে কেউ ডেল্টা বলছে, কেউ প্যানাসোনিক বলছে, কেউ সিমেন্স এটা বলছে। আমি বলছি না, আমি সিমেন্স ছাড়া নিব না। তুমি যদি সিমেন্স সহ আমাকে প্রোগ্রামিং করে দিতে পারো দিবা, এবং তোমার সাথে একটাই শর্ত থাকবে, সেটা হলো যে তুমি আমাকে প্রোগ্রাম সহ দিয়ে দিতে হবে, আমাকে প্রোগ্রামও দিয়ে দিতে হবে। তো সে বলছে তুমি প্রোগ্রাম দিয়ে কি করবা? হ্যাঁ, আমি বলছি প্রোগ্রাম আমার রাখতে হবে, কারণ হচ্ছে তুমি তুমি আজকে আসো কালকে নাই, তোমার প্রোগ্রামার আজকে আছে কালকে নেই, তোমার এই কোম্পানি আজকে আছে কালকে নেই, তখন কি হবে? তখন আমি কোথায় যাব? আমি কি তখন পিছে পিছে ঘুরবো? প্রোগ্রাম আমাকে দিয়ে দেবে, আর প্রোগ্রামে যদি ছোটখাটো কোনো সমস্যা থাকে সেটা আমি ঠিক করবো। তো ওরা যখন, আমি যখন ওদেরকে প্রোগ্রামে মানে পিএলসির বিভিন্ন মডেল নিয়ে ওদের সাথে আলাপ করতেছি, ডিসকাস করতেছি, ওখানে ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাপ করতেছি, আমার ওখানকার যে অপারেশন গুলো নিয়ে আলাপ করতেছি, তখন সে বুঝে গেছে যে কি আমি পিএলসি সম্পর্কে এক্সপার্ট। তখন সে আর কি ভয়ে আমার সাথে কি, সে বুঝতেছে যে এর সাথে বেশি তেড়েবেড়ি করলে আমার পুরো ডিলে বাতিল হয়ে যাবে। এখন আমাদের যে মেশিনের, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যে মেশিন পত্র কিনে বা মালিক গিয়ে যে মেশিন কিনে নিয়ে আসে, তো সেই মেশিনে তো আসলে ইঞ্জিনিয়ারকে ইনভলভ করে না। আর ইঞ্জিনিয়ার ওই যা হয়তোবা দু একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার থাকে, তারা হয়তোবা পিএলসি সম্পর্কে আইডিয়া নেই তার, তো সে এগুলো নিয়ে আলাপই করে না। তো যখন আলাপই করবে না, তখন তারা কি করবে বলেন তো? উজে পড়ে কি আপনাকে দিবে সব? তারা যদি একটু রিলায়েবিলিটি পায় যে না আপনার আসলেই দরকার, আপনি এটাকে মিস ইউজ করবেন না, আপনি এটাকে রাখতে পারবেন, প্রত্যেকটা সাপ্লায়ার কোম্পানি আপনাকে প্রোগ্রাম দিবে। আমি টার্কিশ মেশিন কিনছি, টার্কি মেশিন থেকে আমি প্রোগ্রাম নিচ্ছি। আমি লেবানন থেকে মেশিন কিনছি, সেখানে আমি প্রোগ্রাম আমি নিচ্ছি। আমি ইতালি থেকে মেশিন নিচ্ছি, সেখান থেকে আমি নিচ্ছি। আমি সুইজারল্যান্ড থেকে মেশিন কিনছি, সেই প্রোগ্রাম আমি নিচ্ছি। আমার ড্যান কেকের প্রত্যেকটা মেশিনের প্রোগ্রাম আমার কাছে আছে, প্রত্যেকটার অ্যাক্সেস আছে, পাসওয়ার্ড সহ। কোথাও ছোটখাটো প্রবলেম হলে আমি নিজে ঠিক করে ফেলি, ওদেরকে আমি মানে ফোনে দিই না, পাত্তাই দিই না। তো দিস ইজ দা ওয়ে, মানে হাউ ইউ ইউজ দিস সেক্টর। এখন আপনি তো আহ, মানে জানেনই না যে আপনার শক্তি কোথায়। আপনার শক্তিটা আপনি না বুঝলে আপনারে কি আরেকজন এসে শক্তি দিয়ে যাবে? চাইনিজদের দোষ দিয়ে তো লাভ নেই ভাই। ঠিক আছে, আমি আপনাকে একটা ছোট্ট গল্প বলে দিই, তাহলে আপনার অনেক ইজি হয়ে যাবে, মানে আপনাদের বুঝতে সুবিধা। আমি তো পার্টেক্সে তখন আমি বোধহয় 1 বছর হিসাবে চাকরি করি। তো হঠাৎ করে তারা একটা ওই যে ড্যানিশ কন্ডেন্স মিল্ক আছে, ড্যানিশ কন্ডেন্স মিল্ক, এটা তো আপনারা সবাই খাইছেন নিশ্চয়ই, যে কন্ডেন্স মিল্কের চা তো খানেই। তো ড্যানিশ কন্ডেন্স মিল্কের ওই ফ্যাক্টরিতে ওদের ওইখানে একটা ফিলার মেশিন, মানে কোটার ভিতরে দুধটা দেওয়ার পরে উপরে যে ঢাকনাটা, এটাকে লিড বলে তারা, ওই লিডটা সিলিং হয়ে যায়।
মানে মেশিনের মাধ্যমে, ওইটাকে বলে ফিলার মেশিন। তো ওই মেশিনে তারা পুরাতন মেশিন ফেলে দিয়ে নতুন মেশিন কিনছে। তো মেশিন এটা কিনছে জন বিন টেকনোলজি, আমেরিকার একটা প্রতিষ্ঠান, জেবিটি বলে এটাকে। তো ওরা এই মেশিনটা পাঠাইছে, মেশিনের দাম প্রায় কত 7 কোটি না 8 কোটি টাকা তখনকার সময়। আহ কত 12 না 13 সালের কথা, তো তখনকার সময়। তো ওরা এই মেশিন বানানোর পরে তাদের একটাই শর্ত ছিল যে তোমাদের সেন্ট্রাল সিআইপি সিস্টেম, যারা ফুড ইন্ডাস্ট্রি গুলোর সাথে জড়িত তারা জানেন, বা কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোর সাথে জড়িত তারা জানেন যে সিআইপি কি, ক্লিন ইন প্লেস, মানে অটোমেটিক, মানে যে পাইপের ভিতর দিয়ে লিকুইড খাবার গুলো যায়, সেই পাইপটাকে ক্লিন করার জন্য ভিতর দিয়ে কাস্টিক সোডা, তা গরম পানি, ঠান্ডা পানি, এরকম কিছুক্ষণ পর পরে পাঠাইতে হয়, পাঠাই ওইটা পাইপ গুলোকে ক্লিন করাইতে হয়, এটাকে বলে সিআইপি সিস্টেম। তো ওরা চাইছিল অটোমেটেড সিআইপি সিস্টেম, কিন্তু মানে পার্টেক্সের ছিল ম্যানুয়াল সিআইপি সিস্টেম। তার মানে তারা হলো পাম্প একটা চালু করে দিত, এই ট্যাঙ্কের পানি চলে যেত পাইপের ভিতর দিয়ে, আবার অপারেটর হাত দিয়ে মানে সুইচ বন্ধ করতো, পাম্প বন্ধ হতো, এরকম করে ওদের 3টা ট্যাঙ্কের পানি ওরা এইভাবে কন্ট্রোল করতো। তো ওরা বলছে যে সিএপি সিস্টেম আছে, অটোমেটেড সিএপি সিস্টেম লাগবে। এরা মনে করছে যে যে সিএপি তো আমাদের আছেই, ওরা আর বোঝে না, অটোমেটেড শব্দটা আর বোঝে না। তো এরা ডিল পাকা করে ফেলছে, এখন মেশিন বসে গেছে। মেশিন বসে যাওয়ার পরে ইন্ডিয়ার এক ইঞ্জিনিয়ার সে এসে এটা বসা টসার পরে সে বলতেছে যে না, এই মেশিন আমি কমিশনিং করব না। কেন? কয় তোমাদের তো অটোমেটেড পিএলসি নাই, মানে অটোমেটেড সিএপি নাই, তোমাদের সিএপি ম্যানুয়াল, আর ম্যানুয়াল সিএপি আমার এই সিস্টেমের সাথে কানেক্টেড না, কারণ এই মেশিনের যে ইনপুট গুলো আছে পাইপের, সেগুলোর মধ্যে অটোমেটিক বাল্ব দেওয়া আছে। তো এখন সে ওই পিএলসি সিগন্যাল না পেলে এখান থেকে অন হবে না। তো এখন তো এরা পড়ে গেছে বিপদে, মালিকের তো মাথায় হাত। মালিক তখন ওরা বলতেছে ঠিক আছে তোমরা তাহলে আমাদের কাছ থেকে অটোমেটেড সিএপি সিস্টেম কেন। দাম কত? বলে যে 1,30,00,000 টাকা, এবং এটা আসতে আরো 15-20 দিন সময় লাগবে। তো এখন হেড অফ প্ল্যান্ট কি করবে, উনি বয়স্ক মানুষ, মাথায় হাত। আমার বস তখন জানতো যে আমি পিএলসি টিএলসি নিয়ে কাজ করি, আমার এইদিকে ন্যাক আছে, আমি তখন ছোট মানুষ, ওই যে মাত্র বিয়ে শাদী করে তখন, মানে 1 বছর না 2 বছর আমার সংসার জীবন, আমি আমার মতো ঘুরে ফিরা করে, আমার তো এত প্রেশার নিয়ে লাভ নেই। আমাকে আমার বস, এই রায়হান তুমি তো পিএলসি প্রোগ্রাম টোগ্রাম পারো, এখানে যে কি কয় একটু বোঝো তো, এটা কি করতে চায়। তো আমি গেলাম, আমাকে ডাকে নিল হেড অফ প্ল্যান্টের রুমে, তখন ওই ইন্ডিয়ান ভদ্রলোক বসে আছে। তো সে আমি তার তখন সে বলতেছে আমার এটা 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 লাগবে, আমার এইভাবে লাগবে, এই কারণে আমার আমি এটাকে ইয়া দিব না, কমিশনিং করব না। আমি তো বুঝলাম যে ওরে তো কোথায় আটকাইতে হবে, তো আমি ওরে বললাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে ডু ইউ নিড নিউ সিএপি সিস্টেম or you need just automated CAP system. If I give you 3 signal from my side and you give me back another 3 signal, তখন তার আমি হাত দিয়ে ড্রয়িং আঁকে বুঝিয়ে দিলাম যে আমি যদি এরকম তোমার 3টা সিগন্যাল দেই, 3টা ইয়ার জন্য, যে আমার কাস্টিক, হট ওয়াটার আর নর্মাল ওয়াটার 3টার জন্য, তুমি আমার 3টা সিগন্যাল দিবা, তুমি যে সিগন্যাল দিবা আমি সেই সিগন্যাল নিয়ে আমি আমার ইয়া পাঠাই দিব, পাঠাই দিয়ে আমি আমার পাম্প চালু করে দিব, পাম্প চালু করে আবার আমার পাম্প যখন টাইমিং শেষ হবে আমি আবার তোমার একটা সিগন্যাল দিব, তুমি তোমার বাল্ব খুলা বন্ধ করে দিবা। তো এভাবে করে আমি যখন 2টা পিএলসির কাপলিংটা ওরে বুঝিয়ে দিলাম, ও তো ফুললি কনভিন্সড। তখন মানে সে কনভিন্স বলতে মানে তার কথা হলো যে হ্যাঁ যদি তোমরা এটা করতে পারো আই হ্যাভ নো অবজেকশন, তোমাদের আমার কাছ থেকে সিআইপি কিনা লাগবে না। ফাইন, সে চলে এসেছে। ওর মানে ইন্ডিয়ান বলতে সে কিন্তু ওই জেবিটি, মানে জেবিটির এশিয়া রিজিয়নের অফিস হচ্ছে গিয়ে ইন্ডিয়াতে, যার কারণে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা সেটাকে সামাল দেয়। থাইল্যান্ডেরও এক ইঞ্জিনিয়ার আছে, থাইল্যান্ডেও তাদের অফিস আছে। তো আমাদের পরবর্তীতে সে চলে গেছে। তো চলে যাওয়ার পরে সে যাওয়ার সময় হেড অফ প্ল্যান্টকে বলে গেছে যে, এবং সে একটা মেল দিয়ে গেছে যে যে ওয়েতে তোমার ইঞ্জিনিয়ার আমাকে বুঝাইছে, এই ওয়েতে যদি সে এটাতে রিয়েলি সাকসেসফুল হয়, আই হ্যাভ নো ইয়া, এবং আমার কাছে মনে হচ্ছে সে এটা পারবে, তোমরা তাকে ইয়ে করো, পারবে, তোমরা আমাকে 1 সপ্তাহের মধ্যে ফিডব্যাক জানাও, তা আমি আমার ইঞ্জিনিয়ার পাঠাবো। আমি এর মধ্যে আমাকে তখন এমডি স্যার, স্বয়ং এমডি স্যার হেড অফ প্ল্যান্টকে ফোন দিছে, দিয়ে ওই মেলের মধ্যে এমডি স্যার ছিল। কারণ এমডি স্যার ওই মেল দেখে বলছে স্যার এই কোন ছেলে যে এটা পারবে, এটা জানবে, মানে ওই ইন্ডিয়ান, মানে ওদের কাছে তো ইন্ডিয়ান, মানে তখন ওরা ভগবান, মানে যারা মেশিন পাঠায় মালিক পক্ষের কাছে, ওই মেশিনের যারা মালিক ইয়া থাকে, সাপ্লায়ার থাকে, তারা ভগবানের মতো, কারণ এর কারণে আমার ফ্যাক্টরি বন্ধ। হ্যাঁ, তো ওরা যা বলবে তাই তখন আইন। তো ওই লোক যেহেতু বলে গেছে,
ওই এমডি স্যার ফোন দিতে, এই কে এই ছেলে, ওকে ও পারবে, ও কি আসলে পারবে, দেখো রিস্ক নিবা কিনা। তো এখন হেড অফ প্ল্যান বলতেছে স্যার ও তো পারবে বলতেছে, হয়ে যাবে। আমাকে তখন মানে তারা সবাই ঘিরে ধরছে যে না তোমাকে, তুমি পারবা তাহলে কয়দিনের মধ্যে করবে না, 3 দিন লাগবে। আমার এই জিনিস লাগবে, কি কি লাগবে, 3টা বাল্ব লাগবে আমার, অটোমেটেড বাল্ব। আর আমার এই পিএলসি লাগবে একটা, আমি S7 1200 200 পিএলসি, তখন তো 1200 বেরিয়েছে তখন, বাট আমার কাছে ওই সফটওয়্যার ছিল না। আমি তখন ওই 200 পিএলসি দিয়ে এটা করে দিছি। তো করে দেওয়ার পর একটা ছোট্ট প্যানেল করে দিছি, ইলেকট্রিক্যাল টিম মেকানিক্যাল টিম একসাথে হয়ে বাল্ব টাল্ব লাগাইয়া আমাদের 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এটা করে দিছি। করে দেওয়ার পরে ওদের ইঞ্জিনিয়ার আসছে, তখন ইয়া থেকে থাইল্যান্ড থেকে এক ইঞ্জিনিয়ার আসছে, এসে তার সে তার পিএলসি তে প্রোগ্রাম করছে, ওই প্রোগ্রামের ওই যে সিগন্যাল গুলো আমার থেকে সে 3টা সিগন্যাল নিচ্ছে, সে আমাকে 3টা সিগন্যাল দিছে। তো এগুলোর মধ্যে আমি আমার পিএলসি তে প্রোগ্রাম করছি, সে তার পিএলসি তে প্রোগ্রাম করছে। হ্যাঁ, আমি সিএপির জন্য প্রোগ্রাম করছি, সে তার থেকে করছে। তো এই ওইতে আমরা কাজ করছি। কাজ করার পরে মানে সে যাওয়ার সময় আমাকে একটা কথা বলে গেছে যে বাংলাদেশের যে মানে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা যে এখন পিএলসি নিয়ে কাজ করতেছে বা এটা নিয়ে সাহস করতেছে, এটা নিয়ে হচ্ছে আমি এটা খুবই মানে খুব ভালো লাগতেছে ওর কাছে। আমার বলছে আমি এটা খুবই হ্যাপি যে তোমরা এইগুলো, তোমাদের ইঞ্জিনিয়াররা তো ভয় এগুলোতে হাতই দেয় না। তার মানে আমার সেদিনই ধারণা হয়ে গেছে যে আসলে আমরা সাহস করে হাত দেই না বলে আমাদের সুযোগ তৈরি হয় না। আমরা যদি জানতাম, শিখতাম, এটা নিয়ে পড়ে থাকতাম, আমরা যদি সাহস করে নিজেকে সামনে দাঁড় করাইতাম, তাহলে মালিক পক্ষ আমাদেরকে রেসপেক্ট করতে বাধ্য, মালিক পক্ষ আমাদেরকে কাজ করাইতে বাধ্য। আমরা এখন এমন লেভেলে আমাদের কিছু কিছু মানুষের কনফিডেন্স হয়েছে যে আমরা মালিক পক্ষকে ডাইভার্ট করতে পারি, তাদের ডিসিশনকে ডাইভার্ট করতে পারি। আমরা বলতে পারি যে আপনি এত দামি মেশিন কেনার দরকার নেই, আপনি এই মেশিন নিয়ে আসেন, বাকি অটোমেশনের দায়িত্ব আমি নিচ্ছি, আমি করে দিব। আমরা এখন লোকালি কনভেয়ার বেল্ট বা বিভিন্ন মেশিনের বিভিন্ন জিনিসপত্র বানাই, আমরা বানাই লোকালি বানাই, ওইটার কন্ট্রোল সিস্টেম আমরা ডিজাইন করে আমাদের মেইন লাইনের সাথে আমরা কাপলিং করে দিতে পারি। এরকম এখন বিভিন্ন ফ্যাক্টরিতে হচ্ছে, হচ্ছে না যে তা না, হয়তো আপনি হয়তো বা দেখেন নাই, বা আপনার সৌভাগ্য হয় না যে ওইরকম কোনো ইঞ্জিনিয়ারের সাথে কাজ করা, ওইরকম কোনো ফ্যাক্টরিতে কাজ করা হয়তো বা হয়নি। হইলে আপনিও বুঝতেন যে বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এখন অনেক দূর আগে গেছে। স্যার ঠিক এই আছে, জায়গায় আমার একটা অনেক দূর আগে। মানে কমপ্লিমেন্ট একটা কোশ্চেন ছিল আর কি। জি জি বলেন। স্যার আপনি যে যে জিনিসটা বললেন আর কি, যে মানে লোকালি আমরা এখন অনেক কনভেয়ার বানাইয়া তারপরে এই জিনিসগুলা আসলে কি মেকানিক্যাল, কিন্তু এগুলা ভালো সাপোর্ট দেয়, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল পার্টটাতে আইসা আমরা এই অটোমেশন পার্টটাতে মানে আটকায় যাই আর কি। সবকিছু না না, করতে পারি আটকানোর কিছু নেই, ধরেন। আছে 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 আছে, করার লোক আছে। আপনি আপনি করেন, আপনি শুরু করে দেন, শুরু জি করে দেন, দেখবেন যে পিছাবেন না। মানে আপনার ইয়ে হবে না, আপনি অনেক দূর চলে যেতে পারবেন। আমরা শুরু করতেছি না, এটা হলো যে মেইন কথা। স্যার, প্রত্যেকটা এখানে আমার বাঙালিরা কোশ্চেনটা যদি আর কি। শুরু করে তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। স্যার এখানে আমার কোশ্চেনটা হলো এরকম যে ধরেন মানে আমি মানে একটা মেশিনের একটা পার্টের যেই মানে মডিফিকেশন বা ইম্প্রোভাইজেশন যেটা বলেন, এটা আমি করলাম। কইরা আমি যে সেন্ট্রাল যে ফিল্ডসিটা আপনি যেটা একটু আগে একটা এক্সাম্পল বলছিলেন যে সিনক্রোনাইজ করাটা, ওই সিনক্রোনাইজটা কি আপনার ধরেন সেন্ট্রাল ফিল্ডসির সাথে ওইটা কি করা সম্ভব? এটা আমরা হ্যাঁ যদি ওই সম্ভব, লেভেল পর্যন্ত খুবই সম্ভব, যদি শিখি। খুবই সম্ভব যদি আপনি এই ফিল্ডে এক্সপার্ট হন, এবং ওরা যদি পাসওয়ার্ড আপনাকে দিয়ে না, পাসওয়ার্ড না হুম দিয়ে যায়, ঠিক আছে, হুম বা পাসওয়ার্ড দিয়ে লক করে দিয়ে না যায়, মানে ওর প্রোগ্রামে যদি ও পাসওয়ার্ড দিয়ে না যায়, তাহলে আপনি ওর প্রোগ্রাম ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এবং ওইখানে জাস্ট একটা অ্যাড অন হিসেবে আপনি অল্প একটু প্রোগ্রামিং করে ওর সাথে ইনপুট আউটপুট মডিউল অ্যাড করে আপনি সেন্ট্রাল সিস্টেমে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার জানা থাকলে আপনি সবই করতে পারবেন। হ্যাঁ, জানা না থাকলে আপনি তো করতে পারবেন, বুঝতে পারছেন। আর হচ্ছে যে তারা যদি আপনাকে অ্যাক্সেস দেয়, অ্যাক্সেস না দিলে কিভাবে করবেন? বুঝতে পারছি স্যার। হ্যাঁ রায়হান ভাই, এই জুয়েল জি। পাটোয়ারি নামে একজন কোশ্চেন করতে চেয়েছিল, আপনি কি আছেন? জুয়েল পাটোয়ারি, আপনি কি শুনতে পাচ্ছেন? রায়হান ভাই, আপনার সাথে একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি না, একটু মিনিট। এই জি জি আপনার কাছে, আমি নাম বলছি না, আপনার কাছেই এই অ্যাডভান্টেজের ফার্স্টের দিকে একজন টিএ পোর্টাল কোর্স করেছিল, তো অনেকে তো অনেক ভালো পজিশনে আছে। তো উনি সেকেন্ড ক্লাস করেই মানে মনে করছে যে পিএইচডি সব শিখে গেছে, মানে 2টা ক্লাস করছে অনলি, আর আসে না।
তো উনি কি করছে ফ্যাক্টরিতে আপনার মেমোরি কার্ড নিয়ে যেয়ে ওই মেশিনের পিএলসি প্রোগ্রাম মানে কপি করবে। ও মনে 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 করছিল যে ফোনে যেভাবে ডাউনলোড গান টান ডাউনলোড করে এভাবে হয়। যে ঘটনা কি করছে, একটা মেগাটেক্স মেশিন, বড় বিশাল মেশিন, ডাইং সেকশনের, উনি প্রোগ্রাম করছে জিরো মানে নীল হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে আমি আচ্ছা পরবর্তীতে আমি ওখানে ছিলাম, মানে মানে পরে ভিজিটে গিয়েছিলাম, যে জানলাম যে এই ব্যাপার। তো আমি আজকেই বললাম, এটা সেদিন থেকে আমি এটা ওপেন করিনি, যে যে বিষয়টা পূর্ণাঙ্গ জানে না মেশিনের কাছে ওভাবে না যাওয়াই উচিত। আর যারা জানে তাদের সাথে কমিউনিকেশন এবং হচ্ছে তাদের সাথে লেগে থাকতে হবে। আমার মনে হয় যে টেকনিক্যাল বা পিএলসি প্রোগ্রামটাকে যত জটিল মনে করতেছে সবাই, অত জটিল না। আর কোন দিক থেকে শুরু করবে স্টেজ বাই স্টেজ সেটা করে না। আমি তো এই ট্রেনিং পার্ট নিয়ে 2014 সাল থেকে কাজ করতেছি, এটা একটা বিশাল একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, যে শিখতে হবে, আগেই ক্লান্ত হয়ে যাচ্ছে, লেগে থাকতেছে না আর কি, সাস্টেন করতে পারতেছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। আপনাদের আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার ভাইকে, জি জি আপনি আছেন? আমি মেহেদি হাসান। আমি আসলে প্রশ্ন করতাম আসলে এই আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ক্ষেত্রে মানে কোনটার চাহিদাটা বেশি, কোনটার জব বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনি কি মানে ইঞ্জিনিয়ার না জেনারেল পাবলিক? ডিপ্লোমা করেছি, এখন বিএসসি করতেছি ত্রিপলিতে। তাহলে আপনার মানে আপনি কারোর জন্য পরামর্শ নিতে যাচ্ছেন না আপনার জন্য? আমার জন্য পরামর্শ নিতে চাচ্ছিলাম। তো আপনি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, তাহলে মেকানিক্যাল ভালো বললে আপনার লাভ কি? না না, ভালো বলতে আমাকে এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করতেছিলাম, তো এই জন্য যে একটা ফ্যাক্টরিতে ক্ষেত্রে যে ইলেকট্রিক্যালের কেমন লোক লাগে, মেকানিক্যালের সেক্ষেত্রে কি এর থেকেও বেশি লাগে কিনা, বা চাহিদা কেমন হয়, এটা বলতেছিলাম আর কি। ভাই ইঞ্জিনিয়ার হিসাবে তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সবাই ভালো করে সব জায়গায়, যে যেখানে এগিয়ে যায়। তবে ট্রিপলি বা ইলেকট্রিক্যাল পার্টটা কি হয়, যে আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চাকরির ক্ষেত্রে বলেন, সরকারি হোক বেসরকারি হোক, অনেক এগিয়ে আছে এটা। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে মেকানিক্যাল এগিয়ে নাই, সেটা ভুল। কিন্তু ইলেকট্রিক্যাল, সিভিল আর হচ্ছে মেকানিক্যাল, এই তিনটে সাবজেক্ট তো আপনার একসাথেই এগিয়ে যাচ্ছে, খুব ভালো ভালো পজিশনে যাওয়া যাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছি। যে আমি বলতেছিলাম যে এই যে ধরেন একটা ফ্যাক্টরিতে ওই মেকানিক্যালে যদি 10 জন লাগতেছে, ইলেকট্রিক্যালে কি ওই একই কাজ কি 2-3 জনে করে করে ফেলতেছে কিনা, বা ওই একই কাজ এরকম এরকম বিষয় আছে কিনা, না এটা না, বলতেছিলাম। এখানে আমি আপনাকে বলি, এখানে বিষয়টা ডিপেন্ড করে একটা ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারও লাগে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও লাগে। ঠিক আছে, কিন্তু দেখা যায় যে দুই ডিপার্টমেন্ট প্যারালালি চললেও দেখা যায় যে এটা নির্ভর করে হলো যে কোন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা ভালো করতেছে বা কোন ডিপার্টমেন্টটা স্ট্রং। এটা ক্ষেত্র বিশেষে কোনো ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট স্ট্রং থাকে, কোনো ফ্যাক্টরিতে মেকানিক্যাল ডিপার্টমেন্ট স্ট্রং থাকে। দেখবেন যে কোনো কোনো ফ্যাক্টরিতে ইউটিলিটিটা মেকানিক্যাল ম্যানেজারে চালায়। ঠিক আছে, ইউটিলিটি পার্টটা যেমন গ্যাস জেনারেটর, তারপরে কম্প্রেসর, চিলার, এগুলো সব দেখা যায় যে ইলেকট্রিক্যাল আন্ডারে থাকে। আবার কোনো কোনো ফ্যাক্টরিতে এটা আবার মেকানিক্যালের আন্ডারে থাকে। ঠিক আছে, তো এইগুলো নির্ভর করে হলো কি ওইখানকার যে ইঞ্জিনিয়ার আছে, মানে অথবা একজন মানে ইঞ্জিনিয়ারিং হেড আছে, উনি কতটা স্ট্রং, উনি কতটা নলেজেবল, ওনার প্রজ্ঞা কত ভালো, উনি কতটা ক্যাপচার করতে পারছে, হ্যাঁ, মালিককে বুঝায় বুঝায় উনি কতটা নিজের আয়ত্তে রাখে দিতে পারছে, তার উপর নির্ভর করবে দেখা যায় যে ডিপার্টমেন্ট স্ট্রং নাকি দুর্বল। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছেন? তো দেখা যায় যে আমার আমার ফ্যাক্টরিতে যে মেকানিক্যাল, যে আমার যিনি প্যারালালে আছেন মেকানিক্যাল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার মেকানিক্যাল বা হেড অফ মেকানিক্যাল, তো আমি ওনাকে কোনো ডিসরেসপেক্ট করবো না। ঠিক আছে, বাট দেখা গেছে যে ওনার অনেক কিছু আছে যেটা আমি মানে অনেক কিছু আমি দেখি, যেমন আমার চিলার দেখার বা এইচভ্যাক সিস্টেম দেখার কোনো কি নাই, একটি মানে দরকারই নাই। আমি ইলেকট্রিক্যাল নিয়ে থাকবো, আমি বড় জোর গ্যাস, হুম, বাট আমি আমার ডিপার্টমেন্ট মানে ফ্যাক্টরির অনেক কিছু দেখি। আমি কি কি দেখি আপনি মানে দেখলে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি আমার ফ্যাক্টরি আইটি দেখি, বুঝছেন, আইটির ফুল আইটি আমার কাছে, মানে এটা আমার আন্ডারে। আমার ফ্যাক্টরি পাওয়ার জেনারেশন আমার আন্ডারে, সাব স্টেশন, গ্যাস জেনারেটর, ডিজেল জেনারেটর, এগুলো আমার আন্ডারে।
আচ্ছা, আমার ফ্যাক্টরির টোটাল এইচভ্যাক সিস্টেম যত চিলার গুলো আছে সবগুলো চিলার আমার আন্ডারে, যত এসি আছে ফ্যাক্টরিতে এসি ডিপার্টমেন্ট এটা আমার আন্ডারে, তারপরে যত মানে হট ওয়াটার সিস্টেম, আমাদের ওখানে বয়লার নাই, বয়লারের পরিবর্তে আমরা ফ্লু গ্যাস দিয়ে মানে গ্যাস জেনারেটরের যে গ্যাসটা বের হয়ে চলে যায়, মানে বার্নিং গ্যাস যেটা ধোঁয়া যেটা বের হয়ে চলে যায়, ওইটা দিয়ে আমরা অটোমেটিক সিস্টেম করে ওইটা দিয়ে আমরা পানি গরম করি। সেই পানি মানে হট ওয়াটার সিস্টেমটা আমার আন্ডারে, ঠিক আছে? তো এখন তাই বলে কি আমার যিনি মেকানিক্যাল আমার প্যারালালে যিনি আছেন উনি কি কম জানেন? না, উনিও কম জানেন না। হ্যাঁ, কিন্তু দেখা গেছে যে ওই যে উনি ওনারটুকু অনেক বেশি জানে হয়তো বা ভালো জানে, কিন্তু এটা হলো যে আসলে কি বলবো আসলে, মানে আমি এগুলো ভালো বুঝি, তাই মানে এক সময় মানে এটা আস্তে আস্তে এটা আমার আন্ডারে চলে আসছে, মানে ক্যাপচার হয়ে গেছে অটোমেটিক। মানে এমন না যে আমি ওনার সাথে মানানসই করে নিচ্ছি, ঠিক আছে? তো এই ফিল্ডে আপনি আসলে কে ভালো করবে, কে খারাপ করবে, কে কতটুকু দেখবে না দেখবে, এটা একান্তই ইঞ্জিনিয়ারের ক্যালিবারের উপর নির্ভর করে। বুঝতে পারছেন? আপনারা জেনে হয়তো মানে অবাক হবেন, আমি গ্রাজুয়েশন আমি ডিপ্লোমা করছি ইলেকট্রনিক্সে চিটাগং পলিটেকনিক থেকে, আমি ডুয়েট থেকে ট্রিপলিতে গ্রাজুয়েশন করছি, ট্রিপলিতে আমি বিএসসি করছি, আবার আমি মাস্টার্স করছি কিন্তু ইয়েতে মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। মেকানিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে একটা ইনস্টিটিউট আছে, আইইই, মানে এনার্জি ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অফ এনার্জি ইঞ্জিনিয়ারিং, সেটা ডুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্ট ফ্যাকাল্টির আন্ডার, ঠিক আছে? আমি সেই ইনস্টিটিউট থেকে আমি মাস্টার্স করছি কি দিয়ে? এনার্জি ইঞ্জিনিয়ারিং এর উপরে। বিষয়টা বুঝছেন? তো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো আসলে একটা মানে এগুলো কিছু না। বিষয়টা হচ্ছে আপনি ফ্যাক্টরিতে গেলে আপনি ইঞ্জিনিয়ারিংটা কত বোঝেন। সিভিলও তো আমার অনেক কিছু বোঝা লাগে। আমার একটা ইলেকট্রিক্যালি স্ট্রাকচার, একটা মেকানিক্যাল স্ট্রাকচার, একটা মনে করেন যে আপনি তৈরি করবেন, এখন ওইটা তৈরি করতে গেলে আপনি ওইটা আপনি দেখা যাচ্ছে ছাদ থেকে টানাইতে হবে, এখন ওই ছাদ ওই লোড নিতে পারবে কিনা আপনাকে এইগুলো বুঝতে হবে না? আপনাকে সিভিলে অনেক কিছু বুঝতে হবে না? আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়ছেন তখন দেখবেন ওখানে ইলেকট্রিক্যাল সাবজেক্টও পড়ছেন, মেকানিক্যালের কিছু সাবজেক্ট পড়ছেন, পড়ছেন না? সিভিলেরও কিছু সাবজেক্ট পড়ছেন। প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা দুইটা করে সাবজেক্ট আপনাকে পড়ানো হয়েছে। কেন পড়ানো হয়েছে? বিকজ দিস ইজ অল আর ইঞ্জিনিয়ারিং। এখন আপনি স্পেশালাইজড হয়েছেন ইলেকট্রিক্যালের উপরে, বাট আপনাকে মেকানিক্যালেরও নলেজ ফ্যাক্টরিতে চাকরি করলে এটা চলে আসতে হবে, বা আদার্স জায়গায় চাকরি করলে আপনার চলে আসতে হবে। আপনি এটা বলে পার পাবেন না যে আমি ইলেকট্রিক্যালে পড়ছি, আমি মেকানিক্যাল নলেজ আমার লাগবে না। অবশ্যই লাগবে, ঠিক আছে? তো এটা খুবই অবান্তর প্রশ্ন যে ইলেকট্রিক্যাল ভালো করবে না মেকানিক্যাল ভালো করবে। একজন ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ার, তারা ইলেকট্রিক্যালও জানতে হবে, মেকানিক্যালও জানতে হবে, সবই জানবে সে। রিয়েল ফিল্ডে গেলে তাকে সবই জানতে হবে। ওখানে কেউ ইলেকট্রিক্যাল এটা বলে আপনি এড়াই চলে যাবেন, এটা হবে না। শিখে যাবেন, অটোমেটিক শিখে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমি পাওয়ার প্ল্যান্টে জব করি, কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই পিএলসি শেখার অনেক শখ, কিন্তু আমার মানে ভিতরে একটা ভয় কাজ করে যে আমি যদি এক্সেস করতে যাই এই প্রোগ্রামটা ডিলিট হয়ে যাবে কিনা, দেখা যাচ্ছে যে আমি পারবো কিনা, বা এই ধরনের আর কি। আচ্ছা, এটা আপনার কি কি আগে কি এবার- কোথাও আপনি কি শিখছেন? আপনি কি শিখছেন? হ্যাঁ, বেসিক ধারণা আছে আমার। আচ্ছা, তো বেসিক ধারণা থাকলে আপনাকে আহ, এরকম একজন দুজন মেন্টর খুঁজে বের করতে হবে যারা আপনাকে গাইড করবে, ঠিক আছে? প্রথম প্রথম আপনি হুট করে ওদের মানে আপনি ফ্যাক্ট মানে কোম্পানির মেশিনে আপনি প্র্যাকটিস করতে যাবেন না। কোম্পানি আপনাকে মেশিন বসাইছে বিজনেস করার জন্য, কোম্পানি আপনাকে শেখার জন্য ইনস্টিটিউট খোলে নাই। একটু শুধু মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। কোম্পানি তার বিজনেস কে চালানোর জন্য, তার এমপ্লয়ীদের ভরণ পোষণ করার জন্য, নিজে প্রফিট করার জন্য মেশিন ইনস্টল করছে। আপনি শিখতে গিয়ে বা আপনার লার্নিং করতে গিয়ে আপনি সেই মেশিনে এন্ডি করবেন, সেটা কিন্তু কোম্পানি মেনে নিবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনার নিজে কিছু ইনভেস্ট করে একটা ছোটখাটো পিএলসি কিনতে হবে। আপনি হয়তো বা একটা পুরাতনই কিনেন, নতুন কেনার দরকার নেই, আপনি পুরাতন একটা কিনেন, হ্যাঁ, শখ করে কিনেন বা নিজে শেখার জন্য কিনেন, বা 4-5 জন মিলে একটা কিনেন। আপনারা যদি 10 জনের একটা গ্রুপ করেন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যেও কিন্তু করা যায় এটা। আপনি হয়তো আপনি এক ইন্ডাস্ট্রিতে জব করেন, আপনার ফ্রেন্ড আরেক ইন্ডাস্ট্রিতে জব করে, খুব ফাইন। আপনারা 2-3 জনে মিলে গ্রুপ ওয়াইজ একটা পিএলসি কিনেন, কিনে এক সপ্তাহ আপনার কাছে রাখেন, এক সপ্তাহ ওর কাছে রাখেন। আপনি ওইটার মধ্যে আপনি প্র্যাকটিস করেন, যে আপনি ছোট ছোট প্রোগ্রাম বানায় ওর মধ্যে ঢুকায় আপনি টেস্ট করেন, আবার ওর থেকে বের করেন। এভাবে করতে করতে আপনি যখন হাত পেকে যাবে, কনফিডেন্স হয়ে যাবে, যে আপনি তখন বুঝে যাবেন যে আপনার প্রোগ্রাম আপনি প্রোগ্রাম মানে আপলোড ডাউনলোড
করলে কোনো ঝামেলা হবে না, তখন গিয়ে আপনি তখন গিয়া ওই আপনার কোম্পানিকে সাপোর্ট দিবেন। কিন্তু আপনার কোম্পানির কোনো কিছু ইউজ করে আপনি শিখবেন না, একটু ইথিক্স আপনার থাকা লাগবে, আদারওয়াইজ আপনি তো ইঞ্জিনিয়ার হতে পারবেন না। ঠিক আছে, আশা ভাই করি আরেকটা কোশ্চেনটা কথা বুঝতে সেটা পারছেন, হচ্ছে যে আমি মানে পরে একটা আনসারটা ম্যানেজ বুঝতে করছি S7300, কিন্তু দেখা যাচ্ছে যে ওটা হচ্ছে মেমোরি ছাড়া কি কাজ করে না, এরকম কিছু আছে নাকি ভাই S7300? S7300 কোন ভার্সনে এটা একটু জানতে হবে না, ওর ইয়ে করতে হবে। যদি সে আগেকার পুরাতন একই পুরাতন হয়, ঠিক আছে, তাহলে আপনার টিআই পোর্টালে কাজ করবে না। ঠিক আছে, আপনাকে দেখতে হবে, আমি থ্রি আপনাকে ফোর থ্রি ওটা দেখাই সিমেটিক দিই। ম্যানেজার আর কি। এই যে আপনাকে এখানে দেখাই, মনে করেন এটা হলো ধরেন এটা 1200 দিয়ে দেখাচ্ছি, হ্যাঁ। এই যে 1200 এখানে বলা আছে সিপিইউ 1211C এসিডিসি রিলে 1211C, এই যে 1212C 121214C, এরকম করে পিএলসি দেখবেন যে 300 এর গায়ে এরকম লেখা আছে S7 1200, এই যে এখানে লেখা আছে সিপিইউ 1214C বা এই জাতীয় কিছু লেখা আছে। জি সেই ভাই, ওটা মডেলটা আছে ওটা আপনি থ্রি টিআই ফোর থ্রি পোর্টালে, সি হ্যাঁ 343C। হ্যাঁ ওই মডেল ওই নাম্বারটা আপনি দেখবেন যে আপনি টিআই পোর্টালে সেটা সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে তাহলে কাজ করার কথা, কারণ ছোটখাটো একটু পিএলসি সে একটু প্রোগ্রাম সে নিতে পারে, ওটুক মেমোরি তার মধ্যে বিল্ডিং আছে। ঠিক আছে, এখন ওইটা আপনি দেখতে হবে ওইটা, অথবা ওর মডেল নাম্বার দিয়ে আপনি যখন এখানে ভিতরে এটা ক্লিক করলে এগুলো যখন ক্লিক করবেন তখন এটা ভিতরে একদম ওর পার্ট নাম্বার সহ দেওয়া থাকবে, ওই পার্ট নাম্বারে ক্লিক করলে ওখানে দেখাবে যে তার ইন্টারনাল মেমোরি কত। ঠিক আছে, তার ওই মেমোরিতে আপনি প্রোগ্রাম করতে পারবেন কি করতে পারবেন আপনি দেখতে পারবেন যে ওর ইন্টারনাল মেমোরি আছে কিনা। ঠিক আছে, তো এটা তো এখন আমি আপনার মানে হুট করে বলতে পারতেছি না, আমার তো সব জি মুখস্থ করা নাই, ওটা চেক করে বলতে হবে। ঠিক আছে, জি, বা থ্যাংক ওই ইউ ভাই। মডেল নাম্বারটা ওই যে এই যে আমি বললাম যে সিপিইউ মডেল নাম্বারটা, ওইটাতে ওর পিছনে দেখবেন যে পার্ট নাম্বার আছে জি জি 6ES, হ্যাঁ, জি জি তারপরে জি জিরো জি টু জি জিরো ফাইভ হ্যাঁ এরকম করে হ্যাঁ, লম্বা লম্বা করে জি জি 8-10টা অক্ষরের পার্ট নাম্বার আছে। জি। ওই পার্ট আচ্ছা নাম্বারটা আপনি ইন্টারনেটে ব্রাউজারে দেন, দিয়ে আপনি জিজ্ঞেস করেন যে ওর ইন্টারনাল মেমোরি কত, দেখবেন ও আপনার বলে দেবে। আর চ্যাট জিপিটির মধ্যে দেন, দিয়ে বলেন যে এই পার্ট নাম্বারের এগেইনস্টে ইন্টারনাল মেমোরি কত, এইটার ভার্সনটা দিবেন। ওইটার ওখানে আবার ভার্সনও দেওয়া থাকবে, সিপির গায়ে লেখা আছে, তো ভার্সন নাম্বার দিয়ে বলবেন যে এটা কোন সফটওয়্যার দিয়ে প্রোগ্রাম করা যায়, দেখবেন সে আপনার বলে দিবে যে এটা টিআই পোর্টাল দিয়ে করা যাবে বা সিমেটিক ম্যানেজার দিয়ে করা যাবে। ওল্ড ভার্সন হলে সিমেটিক ম্যানেজার দিয়ে করা যাবে, আর নতুন ভার্সন হলে টিআই পোর্টাল দিয়ে করা যাবে। ঠিক আছে, ও বলে দিবে আপনাকে। জি ভাই, আরেকটা কোশ্চেন আছে। দেখা যাচ্ছে যে ভাই ওটা দেখা যাচ্ছে যে ওর মেমোরি কার্ড দেখা যাচ্ছে 512 KB, কিন্তু আমি যদি দেখা যাচ্ছে জি, এখানে ওখানে 128 ঢুকাই, তাহলে কি কাজ করবে কিনা, এরকম কিছু কোনো রেস্ট্রিকশন আছে কিনা? এটা মডেল ওয়াইজ নির্ভর করবে, আপনার মডেলে যদি সাপোর্ট করে ওই মডেলে বলা থাকবে যে সে এত থেকে এত পর্যন্ত সাপোর্ট করবে। ঠিক আছে, যদি আপনি সাপোর্টের বাইরে দেন তাহলে কাজ করবে না, সিম্পল। মানে ওই প্রত্যেকটা আমি বলি আপনাদের একটা ভালো সুবিধা আছে, সেটা হলো সিমেন্স এর ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি একটা লগ ইন করবেন, ওখানে লগ ইন করে আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, আচ্ছা করে আচ্ছা ওখানকার থেকে আপনি প্রত্যেকটা মডেলের ডাটা শিট আপনি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ওই ডাটা শিটটা নামান, ডাটা শিটে সবকিছু বলা থাকে, আপনি কত থেকে কত মেমোরি কতটুকু সাপোর্ট কি করে না করে সবকিছু বলা থাকে। জি জি, ভালো তবে একটা আইডিয়া লেটেস্ট ভাই। গুলাতে আপনার লেটেস্ট গুলাতে এমবি সাপোর্ট করে, মানে এমবি লেভেলে সাপোর্ট করে। আচ্ছা জি ভাই, আমাদের এখানে 1200 আছে অবশ্য। জি, ধন্যবাদ ভাই। হ্যাঁ, এখন বাংলাদেশের মেজরিটি % মেশিনেই নতুন যা ঢুকতেছে সব 1200 অথবা 1500 দিয়ে ঢুকতেছে। আর আপনারা তো জানেন যে সিমেন্স হচ্ছে কি একেবারে ওয়েল রিনাউন্ড একটা ব্র্যান্ড, মানে মেজরিটি % মেশিন কোম্পানি বিশেষ করে ইউরোপিয়ান বা এখন চাইনিজরাও সিমেন্স ইউজ করে। আহ, মানে কারণ বিভিন্ন মালিকরা আসলে এটাকে এখন প্রিপেয়ার করে আর কি, ইঞ্জিনিয়াররাও এটাকে প্রিপেয়ার করে। এটা আসলে একটা ভালো পিএলসি, আমি নিজে এই পিএলসি নিয়ে কাজ করি, আমার অন্য ব্র্যান্ডের পিএলসি তে কাজ করতে আমার আনইজি ফিল হয়। ভাই লেটেস্ট মানে কি থ্রি একেবারে হান্ড্রেড যেখানে নাকি খরচের 1200টা লেটেস্ট, কোনটা লেটেস্ট? লেটেস্ট হচ্ছে 1200 এবং 1500 দুইটা। তবে এখন কিছু 300 এরও মডেল বেরিয়েছে যেটা টিআই পোর্টালে করা যায়। আচ্ছা
ভাই আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আমার ল্যাপটপের ক্যাপাসিটি মানে কেমন থাকতে হবে, হার্ড ডিস্ক বা হচ্ছে আচ্ছা, ক্যাপাসিটি মেমোরি? ক্যাপাসিটি হলো যে ক্যাপাসিটি হলো আপনার আহ, আপনি কোনটা ইউজ করবেন সেটার উপরে। টিএ পোর্টালে বিভিন্ন ভার্সন আছে, ঠিক আছে। আপনার এখন লেটেস্ট হচ্ছে 19 চলতেছে, ঠিক আছে। তো আপনি যদি আমরা সাধারণত 15 16 17 এগুলো ইউজ করি, 16 17 এগুলো ইউজ করি, কারণ আমাদের দেশে এখন পর্যন্ত যে মানে ল্যাপটপ গুলো আছে আমাদের কাছে, আমরা তো যারা টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করে তারা দেখা যায় যে অনেক আগেই ল্যাপটপ কিনে ফেলছি। তো ওই ল্যাপটপ গুলাতে সাধারণত এই 18 19 গুলা সাপোর্ট করতে চায় না, ঠিক আছে। কারণ ওই প্রত্যেকটা ভার্সনের জন্য তার ক্যাপাসিটি দেওয়া থাকে যে সে তার ইয়ে কি লাগবে, উইন্ডোজ কোনটা লাগবে, কত বিটের লাগবে, র্যাম কত লাগবে, তারপরে মানে এগুলো বলা থাকে, ঠিক আছে। তো এখন 19-এর জন্য যেগুলো গুলো মিনিমাম 32 জিবি র্যাম লাগবে। এখন আপনার ল্যাপটপ হয়তো বা 32 জিবি নাই, তো আপনি টিআই পোর্টাল 19 তো আসলে ইউজ করতে পারবেন না, আপনার পিসি মানে ইয়ে হয়ে যাবে, হ্যাং করে ফেলবে, ঠিক আছে। তো আমরা দেখা যায় যে টিআই পোর্টাল 16টা এখন মোটামুটি আমাদের বাংলাদেশের মানুষজন বা সবার জন্য এভারেজ সব পিসি সব ল্যাপটপে দেখি কাজ করে আর কি। এটা মোটামুটি সবারই যে মিনিমাম যে কনফিগারেশন আছে তাতে 16 17 এগুলো কাজ করে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মানে আপনি তো 17 বছর এক্সপিরিয়েন্স একজন মানে আহ, সেই হিসাবে আমরা মানে যারা নতুন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আসতেছি জব মার্কেটে, সেই ক্ষেত্রে আমাদের মানে কোন বিষয়গুলো বেশি ফোকাস করা বা নিজেদের দক্ষতা কোন জায়গায় তৈরি করা আচ্ছা, উচিত? মানে আপনার প্রথম লক্ষ্য হলো গিয়ে আপনার ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মেশিনকে বোঝা। একটা মেশিনের আপনাকে আমি একটা সিম্পল জিনিস বুঝাই দিই, তাহলে আপনাদের এটা এটা আপনাদের জন্য ভালো হবে, সেটা আমি একটু বলে দেই। আহ, ভালো শীত পড়ছে না? আমি কিন্তু মানে ল্যাব পায়ের উপর দিয়ে বসে আপনাদের সাথে কথা বলতেছি, প্রচন্ড ঠান্ডা পড়ছে আমার এখানে। আচ্ছা যাও, এই যে বেসিক্স অফ ইন্ডাস্ট্রি যেটা, এটা আপনি একটু ভালো করে জানতে হবে, ঠিক আছে। যে আপনার ফ্যাক্টরিতে আপনি কি কি নিয়ে কাজ করেন। আপনার মনে করেন যে এই যে একটা ফ্যাক্টরিতে গেলে আপনি এই এক ছবিতে যা আছে এগুলো একটু দেখবেন। এই ইউটিলিটি ডিপার্টমেন্টে এগুলোই আপনি পাবেন কি, গ্যাস একটা জেনারেটর পাবেন, একটা বয়লার পাবেন, চিলার পাবেন, ভাই আমরা কম্প্রেসর ছবি পাবেন, দেখতে পাচ্ছি না। ডাব্লিউটিপি পাবেন, এসব্যাক মানে সরি ইটিপি পাবেন। ও ছবি দেখতেছেন না? না আমি মনে হয় শেয়ার ইয়ে করে রাখছি কিনা, দেখি শেয়ার করতে। সরি সরি। এখন দেখা যাচ্ছে? এখন কি না স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে? না না স্যার। স্ক্রিন দিলাম তো। আসতেছে মনে হয়। ইউ আর স্ক্রিন শেয়ারিং বলতেছে তো। এখন জি দেখা জি যাচ্ছে? শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন এখানে আমার একটা 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 মডিউলে আছে এটার উপরে, বেসিক অফ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, মানে আপনি যখন একটা ফ্যাক্টরিতে ঢুকবেন, প্রথম 1 বছর আপনি চোখ বন্ধ করে খালি এগুলো শিখবেন। কি শিখবেন? ঠিক আছে, দেখেন একটা ফ্যাক্টরিতে 2টা ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে। একটা হলো গিয়ে ইউটিলিটি ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট অনেক সময় এটা এভাবে ইউটিলিটি নামে থাকে না, দেখা যাবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কিছু জিনিস চালায়, মেকানিক্যাল ডিপার্টমেন্ট কিছু জিনিস চালায়, এভাবে আলাদাও থাকতে পারে। আবার কিছু কিছু ফ্যাক্টরিতে এই সবগুলোকে মিলায়া একটা ইউটিলিটি ডিপার্টমেন্টই থাকে, আর ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ডিপার্টমেন্ট শুধুমাত্র প্রোডাকশন কে সাপোর্ট দেয়, ঠিক আছে। এরকমও কিছু কোম্পানি আছে। তো ইউটিলিটিতে আপনার কি কি আছে এগুলো একটু জানবেন। যেমন ধরেন ইলেকট্রিসিটি, এই টোটাল প্ল্যান্টের ইলেকট্রিসিটি কিভাবে চলে, কিভাবে জেনারেশন হয়, সাবস্টেশন, তারপরে গ্যাস জেনারেটর কিভাবে ফাংশন করে, ওর কি কি স্পেয়ার পার্টস থাকে, কিভাবে কি করতে হয়, এগুলো আপনি শিখবেন। আপনি যদি এটা আপনার আন্ডারে নাও থাকে, আপনি যদি এখানে অ্যাক্সেস নাও থাকে, প্রয়োজনে উজে পড়ে গিয়ে শিখবেন। মানে আপনার কাজের ফাঁকে ফাঁকে ওদের সাথে গল্প করবেন, বা কাজ শেষ করে আধা ঘন্টা সময় বেশি থাকার চেষ্টা করবেন, মানে কোনো না কোনো ওয়েতে এগুলো শিখবেন। তারপরে বয়লারের কন্ট্রোল থেকে শুরু করে বয়লার কিভাবে কাজ করে, কিভাবে স্টিম
ক্রিয়েট করে, কিভাবে স্টিম পাস করে, স্টিম ভালভ কি, হ্যাঁ মানে কখন বিপদ হয়, কখন কি হয়, বার্নার কেমনে কাজ করে, কন্ট্রোল সিস্টেম কেমনে কাজ করে, প্রেসার সুইচ কি কি কাজ করে, ওর মধ্যে কি কি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, এইগুলো সবগুলো আপনি জানবেন, নোট ডাউন করবেন। এগুলো নেটের মধ্যে সার্চ দিয়ে দিয়ে শিখবেন এটার কাজ কি, এ কেমনে কাজ করে। হ্যাঁ, সেন্সর সম্পর্কে জানবেন প্রত্যেকটা মানে মেশিনের। তারপরে ঠিক একইভাবে চিলারে কি কি ইউজ করে সব শিখবেন। একইভাবে আপনার কম্প্রেসরে কি কি ইউজ করে, কম্প্রেসর কেন ইউজ করে, এগুলো শিখবেন। ডাব্লিউটিপি তে দেখবেন প্রচুর পাম্প আছে, পাম্পের কন্ট্রোলিং দেখবেন কত ভাবে পাম্প গুলা কন্ট্রোলিং করছে। ডল স্টার্টার, স্টার ডেল্টা স্টার্টার, তারপরে আপনার ভিএফডি, ড্রাইভ, বিভিন্ন ভাবে পাম্প কন্ট্রোল করছে, এই কন্ট্রোল গুলো শিখবেন। তারপরে ডাব্লিউটিপি তে যায়, এখানেও আপনি সব পাম্প পাবেন, প্রেসার সুইচ পাবেন, ঠিক আছে, তো এগুলো দেখবেন, বাল্ব পাবেন, এগুলো সম্পর্কে আইডিয়া নেবেন। এইগুলো আপনার আইডিয়া নেওয়া হয়ে গেলে আপনি মনে করবেন যে অনেক দূর দেখবেন আপনার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সাহস হয়ে গেছে। এরপর আসেন লাইন। প্রোডাকশনে মেশিনের পৃথিবীতে প্রোডাকশনে ইউজ হয়, একটা হলো যে প্রসেস লাইন, একটা কমপ্লিট লাইন থাকবে এই মাথা থেকে ওই মাথা, প্রোডাক্ট একদিক দিয়ে র মেটেরিয়াল ঢুকবে, একদিক দিয়ে প্রোডাক্ট হয়ে বের হবে। এর মাঝখানে অনেকগুলো মেশিন থাকবে সিরিয়ালে। এর কন্ট্রোল সিস্টেম সেন্ট্রালে হইতে পারে বা প্রত্যেকটা মেশিনে আলাদা আলাদা হইতে পারে। এই কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানবেন। আবার যদি কোনো একটা সিঙ্গেল মেশিন থাকে, যে কোনো একটা কোনটা কাজই করে এই মেশিনটা, ওই মেশিনটার কন্ট্রোল সিস্টেম আপনি জানবেন। ওই মেশিনের মধ্যে প্যানেলের ভিতরে, প্যানেলের দরজাটা খুলবেন, খুলে দেখবেন ভিতরে কি কি কম্পোনেন্ট আছে, ছবি তুলবেন। এখন তো আরো সোজা, একটা জাস্ট কন্ট্রোল প্যানেলের ছবি তুলা আপনি ওই ছবিটা চ্যাট জিপিটি রে আপলোড করে দেন, দিয়া বলেন যে হাউ মেনি কম্পোনেন্টস ডিসক্রাইব অল দ্য কম্পোনেন্টস, মানে দেন, দেখবেন যে সে আপনার প্রত্যেকটা কি কি ওখানে ইউজ করছে, ওটার কাজ কি, হ্যাঁ কেন ইউজ করছে, ওগুলো বলে দিবে। ওখানে যদি ম্যাগনেটিক কন্ডাক্টর ছবি থাকে, সে বলে দিবে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর, এখানে ইউজ করা হয়েছে ম্যাগনেটিক কন্ডাক্টরের কাজ এটা, রিলের কাজ এটা, সলিনয়েড বাল্বের কাজ এটা, তারপরে আপনার বিএফডির কাজ এটা, এমসিবির কাজ এটা, এমসিসিবির কাজ এটা, সে বলে দিবে আপনারে। ঘাটাঘাটি করেন, ঘাটাঘাটি না করলে শিখতে পারবেন না। আচ্ছা দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, আপনি এইখানে কয়েকটা জিনিস শিখলে আপনার পুরো ফ্যাক্টরি আপনার মাথায় ঢুকে যাবে। আমি এখন কয়টা বাজে, ও মাই গড 11টা বেজে গেছে। আচ্ছা, তারপর আমি শেষ করে দিচ্ছি 5 মিনিটের মধ্যে। দেখেন, লোড ডিভাইস, আপনাকে আগে লোড সম্পর্কে জানতে হবে। আপনার ফ্যাক্টরিতে যখন ঢুকবেন আপনি, আপনাকে পুরা ফাংশনকে সেন্ট্রালাইজ, যে আসলে মেইন ফাংশন কি, ফাইনাল গোলটা কি। দেখেন, ফাইনাল গোল হচ্ছে যে একটা কনভেয়ারকে ঘোরানো বা মুভ করা। তাহলে সেটা কি দিয়ে মুভ করবেন, সেটা অবশ্যই একটা ড্রাইভিং ডিভাইস দিয়ে মুভ করবেন। ড্রাইভিং ডিভাইসটা কি, একটা মোটর। তাহলে সেই মোটরটাকে সুইচিং করতে হবে, সুইচিং করার জন্য আপনি কি ইউজ করবেন, আইদার আপনি ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করবেন অথবা ভিএফডি ইউজ করবেন। এখন আপনাকে, আপনি যদি মোটর সম্পর্কে জানেন আর এই ম্যাগনেটিক কন্ডাক্টর বা ভিএফডি সম্পর্কে জানেন, তাহলে আপনার এই যত ধরনের মুভিং আছে সব মুভিং আপনার জানা হয়ে গেল। এবার আসেন আপনার গেট বাল্ব, বিভিন্ন রকম পানির কন্ট্রোল করবেন, স্টিম কন্ট্রোল করবেন। তাহলে ওটার জন্য এটা হলো ফাইনাল কাজ, যে আপনার এই পানিটাকে ছাড়বেন ছাড়বেন না, তাহলে অটোমেটিক করতে হবে। তো এটার জন্য আপনার কি লাগবে, ড্রাইভিং গেট বাল্ব লাগবে। তাহলে গেট বাল্বকে চালানোর জন্য আপনার ড্রাইভিং ডিভাইস কি, নর্মাল বাল্ব লাগবে, বা এই যে গেট বাল্ব। তো গেট বাল্বটা আপনার কে চালাইতে হলে আপনার কি লাগবে, এরকম সলিনয়েড বাল্ব লাগবে, মানে এয়ার সলিনয়েড বাল্ব বা নিউমেটিক সিস্টেমের সলিনয়েড বাল্ব। সেটাকে কন্ট্রোল করার জন্য রিলে। বাস হয়ে গেল, আপনার জানা হয়ে গেল। আপনার লাগবে হিটিং, ফ্যাক্টরিতে লাগবে হিটিং। তাহলে হিটিং কে হিট করতে হলে কি লাগবে, হিটার লাগবে, অথবা স্টিম দিয়ে হিটার হিট করতে পারবেন। তাহলে এই দুইটা জিনিস হিট করতে পারবেন। আপনার জানলেন যে ড্রাইভিং ডিভাইস কি, হিটার অথবা স্টিম। এখন আসেন, হিটারকে চালাইতে গেলে আপনার কি লাগবে, এসএসআর লাগবে অথবা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। আসেন এরপর আরেকটা কি লাগবে, ফাইনাল গোল হচ্ছে আপনার কুলিং করা, ঠান্ডা করা। তাহলে এই কুলিং করার জন্য আপনার লাগবে কম্প্রেসার, কম্প্রেসারকে চালু বন্ধ করার জন্য আবার ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে। তাহলে এই তিনটে সিরিয়াল আপনি জেনে গেলেন। এরপর আসেন আপনার পিস্টন, ফ্যাক্টরিতে কি আছে, অ্যাকচুয়েটর আছে, সামনে পিছনে মুভ করো। তাহলে মুভ করা পিস্টন, পিস্টন এই যে পিস্টন, ড্রাইভিং ডিভাইস কি পিস্টন, আপনার লাগবে অ্যাকচুয়েটিং বা অ্যাকচুয়েটর। তাহলে এটাকে ড্রাইভিং ডিভাইস কি, এই কাজটা করা গেলে আপনার কি লাগবে, আপনার লাগবে পিস্টন লাগবে। তো পিস্টনকে চালাতে কি লাগবে, সলিনয়েড বাল্ব লাগবে, বা সলিনয়েড কয়েল, সলিনয়েড কয়েল লাগা দিলেন। বুঝে গেছে? তো এরপরে আসে আপনার মনে করেন হাইড্রোলিকে আসেন, হাইড্রোলিকে ওই এখানেও একই রকম, আপনার লাগবে পিস্টন, মানে সে মুভিং করা লাগবে সামনে পিছনে, অ্যাকচুয়েটিং করা লাগবে। তো আপনি এটার জন্য ইউজ করবেন কি, হাইড্রোলিক পিস্টন। হ্যাঁ, তো হাইড্রোলিক পিস্টনকে চালাতে লাগবে হাইড্রোলিক বাল্ব।
এই তো এর বাইরে কি আর কোনো লোড আছে ফ্যাক্টরিতে? বাইরে কিন্তু কোনো লোড নাই। তারপরে লোডই যদি সব আপনার জানা হয়ে থাকে, তাহলে এই লোডের যদি ড্রাইভিং ডিভাইস সম্পর্কে আপনার জানা থাকে, ড্রাইভিং ডিভাইসকে কিভাবে কন্ট্রোল করবেন সেটা জানা থাকে, তা আপনারা আর পাই কে ফ্যাক্টরিতে? কিন্তু এই যে কনসেন্ট্রেটেড করে সবগুলোকে এক জায়গায় এনে যে জিনিসটা বুঝার কথা, জানার কথা, সেটা তো আপনি জানতে চান না। আপনার কাছে মনে হচ্ছে না, হায় হায় কত কিছু ফ্যাক্টরিতে, কিচ্ছু নাই ফ্যাক্টরিতে, বিশ্বাস করার কিচ্ছু নাই। খুবই সবকিছুর গোড়া এক জায়গায়। আমাকে মাঝে মধ্যে বলে যে ভাই মানে আহ, আহ, মানে আপনার মানে এত কনফিডেন্স করতে পান। তো আমি বলি যে কনফিডেন্স করতে পাই, এই বাউন্ডারির ভিতরে কি আছে না আছে আমি জানি। হ্যাঁ, এবং সবগুলোর সামারাইজ করে 6টা 7টার বেশি কিছু নাই, মানে 6টা 7টা জিনিসের বেশি কিছু নাই। তার কারণে আমার কনফিডেন্স খুব হাই। আমাকে যেটা দিবে আমি সেটা করতে হবে, কারণ আমি জানি। ঠিক আছে, খুব বেশি কিছু নাই। এখন এই যে না জানলে যেটা হয়, না জানার ভয় থেকে আসলে আমরা কিছু শিখতে পারি না। আমি মনে করি যে আমি কিছুই জানি না, যার কারণে ভয় আমি শিখি না। আমি মনে করি আরে বাবা বিশাল সমুদ্র, সমুদ্রে আমি পাড়ি দিতে পারবো না, তার চেয়ে সমুদ্রে নাম। আসলে তা না, একবার নামেন দেখবেন যে সবকিছু শেখা হয়ে গেছে, এত টেনশন করার কিছু নেই। এই যে দেখেন একটা সুইচিং ডিভাইসের ভিতরে কি আছে সব এখানে বলে, মানে আমার কোর্সের মধ্যে আছে। একটা ম্যাগি কন্ট্রাক্টরে কি আছে, কয়েল আছে আর এই কন্টাক্ট আছে, এই যে কন্টাক্ট এইভাবে কন্টাক্ট কিভাবে আছে এগুলো আমি বুঝাই দিব যদি কোর্স হয়। ঠিক আছে, এই সোলেনয়েড বাল্বের ভিতরে কি আছে, এই যে খুলে খুলে এরকম জিনিসগুলোর বাইরে আর কিচ্ছু নাই। এই যে দেখেন এতক্ষণ বললাম সুইচিং ডিভাইস, দেখেন তো খুঁজে খুঁজে 3টে সুইচিং ডিভাইস, এই 3টের বেশি কিছু আছে কিনা। ম্যাগি কন্ট্রাক্টর, রিলে, এই যে সোলেনয়েড কয়েল, তারপরে এই যে এসএসআর, এইগুলো ঘুরে ঘুরে এগুলাই, এই 3 4টে জিনিস দেখেন। এই 3টে 4টে জিনিসের ভিতরে কি আছে, এটা আমি আপনার খুলে খুলে দেখাই দিতেছি, শেষ। না, আপনি বলেন আপনি পারবেন না কেন? না পারার কি আছে? দেখেন ইন্ডাস্ট্রিতে কত ধরনের ভোল্টেজ আছে, আছে কি 400 আছে, 220 ভোল্ট আছে, 24 ভোল্ট আছে, এই তো। আপনি কোনটাতে চালাতে কি কি লাগবে, এই জিনিসগুলো আপনি যখন এইভাবে সামারাইজ করে ফেলবেন, তখন আর আপনার কত ধরনের ভোল্টেজ আছে ফ্যাক্টরিতে এটা যদি আপনি জানেন, ডিসি ভোল্টেজ কতটুকু আছে, কি কি আছে, কারেন্ট কি কি আছে, এসি ভোল্টেজ কি কি আছে, ট্রানজিস্টর লজিক কি, হ্যাঁ, থার্মোস্টেট ইনপুট কি, এগুলো যখন আপনি জেনে যাবেন, এই একটা প্যানেলের ভিতরে এর বাইরে আর কিছু আছে বলেন তো? একটা ফ্যাক্টরিতে ইলেকট্রিক্যাল ক্যাবিনেটের ভিতরে এর বাইরে আর কিছু আছে? আমার কাছে তো মনে হয় কিচ্ছু নাই। একটা খালি জিনিস শিখেন, খালি একটা মোটরকে কিভাবে কন্ট্রোল করা যায়, এই যদি ফ্যাক্টরিতে আপনি ভালো করে জানেন কত পদ্ধতিতে একটা মোটরকে কন্ট্রোল করা যায়, এটা যদি আপনি সবগুলো পদ্ধতি শিখে ফেলেন, আপনি 60% ইলেকট্রিক আপনার কম হয়ে গেছে। আপনি একটা ফ্যাক্টরির 60% জেনে গেছেন। একটুক মাথায় রাখি, আর ভয় পাওয়ার কিছু নেই। ফ্যাক্টরি খুব ছোট্ট জিনিস, ছোট জায়গা, দেখতে মনে হয় কি বিশাল 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 স্ট্রাকচার, আসলে কিছু নাই। ঠিক আছে, রাত হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। তো আমার পক্ষ থেকে সবাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ রাহান ভাই, আপনি কত ব্যস্ততার মধ্যেও নিয়েছেন। আর প্রিয় পার্টিসিপেন্ট ভাইদেরকেও ধন্যবাদ জানাই যে ধৈর্য ধারণ করে আপনারা আমাদের সাথে ছিলেন, এবং রাহান ভাইও অনেক ব্যস্ত থাকেন। আমাদের রিকোয়েস্টে আমাদের সাথে কিছু নলেজ শেয়ারিং করতে আসে, এবং আপনারা আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আপনাদেরকে নিয়ে একসাথে আমরা চলতে চাই। যারা আমাদের কোর্সের ব্যাপারে ইনফরমেশন জানতে চান তারা চ্যাট বক্সের নাম্বারটা দিবেন, বিভিন্ন জায়গা থেকে অ্যাড হয়েছেন। আর আমাদের এই ডিটেলস মডিউল প্লাস হচ্ছে কবে থেকে আমরা এটা শুরু করতে পারবো, ইঞ্জিনিয়ার রায়হান কবির স্যারের সাথে ডিসকাস করে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের যারা পিএলসি প্রোগ্রামিং শিখতে চান, আমি বলবো যে আপনারা আমাদের সাথে আসুন, যেহেতু আসলে রায়হান কবির ভাইয়ের সময় থাকে না। আমি কয়েকদিন আগেও ভাই আছে লাইনে, যে আমি বললাম যে ভাই আপনি যদি না শেখান তাহলে আমরা বা আমাদের জুনিয়ররা কিভাবে শিখবে। এই জায়গাটা হচ্ছে কি যে বাংলাদেশে যে শিখানোর যে মন মানসিকতা, যারা এক্সপার্ট মানুষ বা পিএলসি প্রোগ্রামিং বা টেকনিক্যাল নলেজে এগিয়ে আছে, তারা কিন্তু ভাই খুবই কম দেখবেন এটা। কারণ তাদের এই লার্নিং পার্টে যে অনায়ামে আছে বা সম্মানে বা যেটাই বলেন না কেন, এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক মানে নগণ্য। তো সেখান থেকে আপনাকে এই ধরনের যারা সিনিয়র পার্সন আছে, এটা সবসময় আমরা পাবো না। আমি রিয়েলি বলতেছি, রায়হান ভাই অনেক সময় বলে যে সোহেল এগুলা সময় এত দেওয়ার সময় নেই। আমি বলছি ভাই অবশ্যই আপনার কিছুদিন সময় দিতে হবে, আমাদের কিছু লোকজন আমাদের তৈরি হোক, ঠিক আছে। আর আপনারা জানেন যে অ্যাডভান্টেক এবং অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড আমরা সেল সার্ভিস, অটোমেশন এবং স্পেয়ার পার্টস নিয়ে কাজ করি, বিভিন্ন ট্রেনিং নিয়ে কাজ করি।
আপনারা যদি আমাদের মাধ্যমে এই নলেজ গুলো অ্যাচিভ করতে পারেন আমাদের ভালো লাগা। তো যারা কোর্সটা করতে চান এবং আমাদের সাথে থাকতে চান, চ্যাট বক্সে নাম্বারটা দিবেন। আশা করি আপনারা অনেক ভালো কিছু করবেন। এবং আপনাদেরকে আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা বলি, আমাদের এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুরে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, অ্যাডভান্টেক বিডি উত্তরা হাউস বিল্ডিং। এখানে সিমেন্টসের ফুল পার্ট এএচএমআই থেকে শুরু করে স্কাডা পার্ট থেকে শুরু করে আমাদের প্র্যাকটিক্যাল আছে। এবং রায়হান ভাই যেহেতু ব্যস্ত থাকেন, আমাদের এখানে প্র্যাকটিক্যাল করার মতো 24 আওয়ার্স আমরা ইঞ্জিনিয়ার আছি এখানে, যা আপনি ভাইয়ের কাছে অনলাইন অফলাইন মিলিয়ে আমরা করলাম। এবং প্র্যাকটিস করার জন্য আপনার ল্যাব লাইফ টাইম মুক্ত। পিএলসি আসছে বা 1500 আসছে, তারপরে 2000 আসবে। যেহেতু আমাদের একটা ইনস্টিটিউট, আমরা এটা ডেভেলপ করতে থাকবো এবং আপনারা একটা কোর্স করার মাধ্যমে আমাদের ল্যাব আপনাদের জন্য লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। এক ভাই বলল যে আমরা এই মেশিনে এটা দিব কিনা বা হবে কিনা, এই জিনিসগুলো অনেক সময় কনফিউজ পড়ে যায়। তো মেশিনে যদি আপনি ট্রাই করতে যান তখন তো চাকরি থাকবে না। তো আপনাদের জন্য সেই জন্য অ্যাডভান্টেজ এনএডিএল গাজীপুরে আমাদের ডুয়েটের নিকটে আমাদের প্রতিষ্ঠান। আর এটা হচ্ছে আমাদের উত্তর হাউস বিল্ডিং। আপনারা আসবেন যখন মন, কোর্স করেন বা না করেন। আপনারা এবং আমরা সবাই যেহেতু ইঞ্জিনিয়ার, আমরা গুড একটা প্ল্যাটফর্ম করতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যে যে বিষয়গুলো জানে আমরা নলেজ শেয়ারিং করে এগিয়ে যেতে চাই। একজন ভাই প্রশ্ন করেছিলেন আছেন কিনা যে অটোক্যাড, আমরা ইলেকট্রিক্যাল অটোক্যাড শেখাই, এসএলডি, ইএলডি, থার্মোগ্রাফি, বিভিন্ন অডিট, আরএসসি, নিরাপণ যে বিষয়গুলো রিকোয়ারমেন্ট গুলো আছে কিভাবে করে। বর্তমানে এই যে আজকে আমি ইয়াতি থেকে আসলাম, ডুয়েট থেকে, ওখানে 10 জন ইঞ্জিনিয়ার আমাদের একসাথে ফিজিক্যাল কোর্স করতেছে। আপনারা যারা আছেন জুনিয়র থেকে সিনিয়র পর্যন্ত যে কোনো কোর্স যদি প্রয়োজন হয় আমাদেরকে নক দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে শুভরাত্রি।